হোসেন, আমার বাড়ি রাজধানী ঢাকা। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার ছোট একটা ভাই আর ছোট একটা বোন। আমরা টোটাল 2 ভাই 1 বোন। আমাদের পরিবারটা রাজধানী ঢাকার মাঝামাঝি কোনো এক জায়গায়, কোনো এক উচ্চবিত্ত পরিবার। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে পরিবারের সদস্য এতটা কম কেন? আমার জীবনের গল্পটা 8-10টা ছেলের, সাধারণ ছেলের জীবনের গল্পের মতো নয়। জন্ম হওয়ার পরে আমি শুধু আমার বাবা মাকেই দেখেছি আমার বাবা মায়ের ভালোবাসা। শুধু যে বাবা মায়ের ভালোবাসা দেখেছি তাও নয়, আমার বাবা মায়ের মাঝে একটা বিভাজনও আমি খুব ছোটবেলা থেকে দেখে আসছি। যেমন আমার মা পালন করে হিন্দু ধর্ম আর আমার বাবা পালন করে মুসলিম ধর্ম। মূলত আমার বাবা আমার মাকে ভালোবেসে বিয়ে করে, আর আমার মা ছিলেন একটা হিন্দু ধর্মাবলম্বী পরিবারের মেয়ে। ভালোবাসার প্রতিফলে আমার বাবার হাত ধরে আমার মা ঘর থেকে পালিয়ে আসে এবং ঘর থেকে পালিয়ে এসে আমার আব্বাকে বিয়ে করে। যদিও মুসলিম রীতিনীতি অনুযায়ী আমার আব্বার সাথে আমার আম্মার বিয়ে হয়, এবং বিয়ে হওয়ার পরে ভালোবাসার ফসল হিসাবে আমরা 2 ভাই আর 1 বোন দুনিয়াতে আসি। আমরা দুনিয়াতে আসার পরে আমার মা আস্তে আস্তে করে কেন জানি হিন্দু ধর্মের প্রতি আমার মায়ের টান ভালোবাসা বাড়তে থাকে। একটা পর্যায়ে আমার মা আমার নানা নানির সাথে যোগাযোগ করে। বিভিন্ন পূজার অনুষ্ঠানে এখানে সেখানে আমার নানা বাড়িতে যাইতো। আমার নানু বাড়ি ছিল কুমিল্লা জেলার কোনো এক এলাকায়, কোনো এক গ্রামে ছিল আমার নানু বাড়ি, এবং আমার নানুরা ছিল সেই এলাকার জমিদারের মতো প্রভাবশালী। তাদের অনেক বেশি জায়গায় সম্পত্তি ছিল অগাধ টাকা পয়সা। মা সেই হিন্দু পরিবারে যাইতো এবং যাতায়াত করতে করতে মাঝে মাঝে আমার নানির কথা রাখতে গিয়ে আমার মা হিন্দুদের একটা পূজা আমার মা করতো, এবং এই নিয়ে আমার বাবার সাথে আমার মায়ের খুব বেশি ঝামেলা হতো। আমার বাবা কোনোভাবেই এটা মানতে পারতো না যে আমার মা কেন হিন্দু ধর্মের একটা পূজা কেন আমার মা করে। তো এই নিয়ে আমার বাবা মায়ের সাথে টুকিটাকি ঝগড়াঝাটি হতো। এরপরেও ছোটবেলা থেকে এই পরিবারে আমি আস্তে আস্তে করে বড় হচ্ছিলাম। বাবা মায়ের মাঝে যদিও ঝগড়াঝাটি আর ঝামেলা থেকে থাকতো, কিন্তু সন্তান হিসাবে আমাদেরকে আমার বাবা মা অনেক বেশি ভালোবাসতো। আমার মা যদিও তার মায়ের সাথে, মানে আমার নানির সাথে সম্পর্ক ছিল, কিন্তু কোনোদিনও আমার নানু আমাদের বাড়িতে বেড়াতে আসেনি। এবং আমার যতটুকু বয়স হয়েছে ওই বয়স পর্যন্ত কিন্তু আমরা আমার নানু বাড়ি বা দাদার বাড়ি কোথাও যাই নাই। একমাত্র বাবা মায়ের ভালোবাসায় আস্তে আস্তে করে বেড়ে উঠতেছিলাম। এরকম করতে মোটামুটি আমি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমি তখন ক্লাস 9-এ পড়ি। আমার জীবনে আরও কিছু কথা আছে। কথাটা ঠিক এরকম, ছোটবেলা থেকে আমার মায়ের একজন খুব ভালো খোনার ছিলেন, মানে কবিরাজ ছিলেন। ওই হিন্দু ধর্মাবলম্বী ঠাকুর বলতো আমাকে ওনাকে, ওই ঠাকুর বা তান্ত্রিক, তিনি আমাদের পরিবারের মাঝে মাঝে আসতো। উনি আমার মাকে পছন্দ করতো, আমাদের পরিবারের মাঝে মাঝে আসতো। এটা নিয়েও কিন্তু আব্বুর সাথে আমার আম্মুর ঝগড়া হতো। আব্বু বারবার বলতো যে হিন্দু লোক আমার ঘরে কেন আসে। তো ওই লোকটা তখন আমাদের ঘরে আসতো এবং এসে আমার মাকে সবসময় বলতো যে তোমার ছেলে নীরবটাকে একটু সাবধানে রাখো, ওর রাশিটা খুব বেশি একটা ভালো না, এবং ওর মতো, মানে ওর রাশির মানুষগুলোকে, ওর কুণ্ডলীর মানুষগুলোকে জিন পরীরা অনেক পছন্দ করে। তোমার ছেলেকে যে কোনো সময় জিনে পরে নিয়ে যেতে পারে, যার জন্য তোমার ছেলেটাকে একটু সাবধানে রাখো। এরকম ছোটোবেলা থেকে ওই তান্ত্রিক আমার মাকে এগুলো বলতো। এই জন্য আমার মা আমাকে নিয়ে খুব ভয়ে থাকতো। তো ক্লাস 9-এ যখন আমি পড়ি, আমি ক্লাস 9-এ পড়লেও বয়সের দিক থেকে যদিও আমার বয়স কম, বাট আমি দেখতে শুনতে অনেকটা লম্বা হয়ে যাই, যথেষ্ট লম্বা, ফর্সা, এবং আমার চেহারাও অনেকটা সুন্দর থাকে। এবং এরকম করে ক্লাস 9-এ পড়া অবস্থায় একদিন পূজা হবে, দুর্গা পূজা, এবং ওই মায়ের ওই দুর্গা পুজো অনুষ্ঠান দেখার জন্য আমি, আমার মা কিন্তু আর ওই সময় যাইতো না। একটা পর্যায়ে মা আমার নানু বাড়িতে যাওয়া বন্ধ করে দেয়, কারণ নানু বাড়িতে গেলে পরে আব্বু ঝগড়া করে, আব্বু ঝামেলা করে, এই জন্য মা আর যেত না। তো ওই দুর্গা পুজো আমি তখন মাকে বললাম যে মা, আমি কুমিল্লাতে যাব। আমরা তো ঢাকায় থাকতাম, এবং যে ফ্ল্যাটে থাকতাম ওই ফ্ল্যাটটা আমার নিজের বাবার কিনা একটা ফ্ল্যাট। আমার বাবাও আমার মাকে ভালোবেসে তার পরিবার ছেড়ে চলে আসে। আমার দাদা দাদিও অনেক বেশি টাকা পয়সার মালিক, তারা স্থায়ীভাবে ঢাকার বাসিন্দা। পুরান ঢাকায় আমার বাবার বাড়ি ছিল, কিন্তু আমার বাবা কখনোই তার দাদা দাদি, মানে আমার দাদা দাদি বা আমার কাকা ফুফি কারো কাছে আমাকে নিয়ে যায়নি। আমাদের কাউকেই নেয়নি, না আমাকে, আমার ছোটো ভাই, না আমার বোনকে, কাউকে আমার আব্বু নিয়ে যায়নি। যাই হোক, এরপরে ক্লাস 9-এর দুর্গাপুজোর অনুষ্ঠানে আমি তখন আমার আমার নানুর বাড়িতে বেড়াইতে যাই। যদিও আমার মা এটা সেটা বলে অনেকভাবে তার বান্ধবীর বাসা আমাকে পাঠাবে, এই সেই বলে আমাকে তখন আমার মা ওই আমার নানুর বাড়িতে পাঠায়।
তো দুর্গাপুজোর অনুষ্ঠানে মা দুর্গার অনুষ্ঠান দেখার জন্য আমি তখন আমার নানু বাড়িতে যাই। আমার নানু বাড়িটার বিষয় একটু বলে রাখি, আমার নানু বাড়িটা শহর থেকে অনেক দূরে, এটা গ্রামের মধ্যে আমার নানু বাড়ি। এবং ওই গ্রামটা খুবই সুন্দর একটা গ্রাম, এবং সেই গ্রামে মুসলিম সম্প্রদায়ের মানুষজন খুবই কম, বেশিরভাগই ছিল হিন্দু। এবং এই গ্রামটাও না অনেকটা শুনশান নীরব একটা গ্রাম, সমাজের 8-10টা গ্রামের মতো অতটা মানে আপনার ঘনবসতি নেই, একেবারে ফাঁকা মানুষের বাড়িঘর এবং জায়গায় জায়গায় মন্দির বসানো, একটু ভিন্ন রকম হিন্দু সংস্কার অনুযায়ী এই গ্রামটা। তো গ্রামে যাওয়ার পরে না আমার ভিতরটা খুব ভালো লেগে গেল। আর আমি এমনি তো গ্রাম দেখতে খুব পছন্দ করতাম। আর এক কথায় বলতে গেলে আমি নিজেও একজন ভ্রমণ প্রিয়াসী মানুষ ছিলাম। ভ্রমণ করা, প্রকৃতি দেখা, সুন্দর পাখি দেখা এবং এইগুলোর প্রেমে আমি খুব কম সময় পড়ে যেতাম। নানুর বাড়িতে আসার পরে আমি আর এই নানু বাড়ি থেকে যাব না। আমার মা বারবার লোক পাঠাচ্ছিল, খবর পাঠাচ্ছিল যে আমি যাতে চলে যাই, কিন্তু আমি আর আমার নানু বাড়ি থেকে যাই না। দুর্গাপুজোর ওই পুরো অনুষ্ঠানটা জুড়ে আমি আমার নানু বাড়িতে ছিলাম। এবং এরই মাঝে আমার আব্বার কানে খবর চলে যায় যে আমি আমার নানু বাড়িতে গেছি। পরে যখন আমি নানু বাড়ি থেকে আমি আমাদের ঢাকার বাড়িতে যাই, এবং ঢাকার বাড়িতে গেলে পরে প্রচণ্ড রকমের ঝামেলা হয়। আমার আব্বু এত ঝামেলা করে এবং আমার গায়ে পর্যন্ত হাত তোলে। তখন ক্লাস 9-এ পড়ি। গায়ে হাত তুললে পরে আমি রাগ করে মানে একদম ক্ষোভের বশবর্তী হয়ে আমি তখন নানু বাড়ি থেকে চলে আসি, মানে সরি আমার বাবার বাড়ি থেকে চলে আসি, মানে ঢাকা থেকে আমি আবারও কুমিল্লায় চলে আসি। তো এই ঢাকা থেকে যখন আমি কুমিল্লায় চলে আসি, এবং এরপরে আমার মা আমাকে বেশ অনেকবার আমার নানু বাড়ি থেকে আমাকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, মানে আমাকে ঢাকায় নিয়ে যাবে, কিন্তু আমি আর ঢাকায় যাব না। বাসায় গেলাম পরে আব্বু কেন আমার গায়ে হাত তুললো, আমাকে কেন মারলো, আমি আব্বুর উপরে রাগ করে আর ঢাকায় যাই না। এইভাবে আমি তখন আমার নানু বাড়িতে পড়ে আছি। এরপরে নানু বাড়িতে আসার পরে আমার নানা ভাই তখন আমাকে একটা স্কুলে ভর্তি করায় ক্লাস 9-এ। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমি হিন্দু পাড়ার নাতি, এবং আমি এই পাড়ায় আমি হচ্ছে মেহমান। এরপরে আমি গোপনে গোপনে কিন্তু ইসলাম ধর্ম পালন করতাম। আমি হিন্দু পাড়ায় থাকলেও হিন্দুদের পূজা এগুলোতে যাইতাম, মজা মাস্তি করতাম, কিন্তু আমি হিন্দুর ধর্ম পালন করতাম না, আমি মুসলিম ধর্মে পালন করতাম। তো এটা আমার চোখের আড়ালে আমার নানি কিন্তু দেখতো যে আমি নামাজ পড়ি। তাই নানি বলতো যাতে আমার নানা ভাই না দেখে গোপনে গোপনে আমাকে নামাজ পড়ার সুযোগ করে দিত। এমন করে সময়গুলো কাটতেছে। ক্লাস 9 থেকে আমি তখন 1 বছর থাকি, ক্লাস 10-এ উঠি। আর আমার যে আরেকটা ভাই আছে, বোন আছে, এদের সাথে দেখা করার জন্য আমি ঢাকায় যাইতাম। আমাদের বাসায় যাইতাম না, আলাদা কোনো একটা জায়গায় আমার মা নিয়ে আসতো। তারপরে আমার ভাই বোনদের সাথে আমি কথা বলতাম, দেখা করতাম এবং বিভিন্ন গল্প সল্প করতাম, কিন্তু আমার বাবার চেহারাও আমি দেখতাম না, মানে এই বাবার সাথে কথাই বলবো না, এরকম একটা রাগের বশবর্তী হয়ে যায়। এবং একটা পর্যায়ে এই নানু বাড়িতে থাকা অবস্থায় যখন আমি ক্লাস 9 থেকে ক্লাস 10-এ উঠি, এবং ক্লাস 10-এ ওঠার পরে এর মাঝে কিন্তু আমার অনেক ঘটনা আছে। আমি প্রচুর ঘুরতে যাইতাম এবং ঘোরাফেরাকে আমি অনেক পছন্দ করি, এবং পকেটে 10 টাকা থাকলেই আমি ঘুরতে চলে যেতাম। এই 10 টাকায় যতদূর যাওয়া যায় ঠিক ততদূরে ঘুরতাম। ক্লাস 10-এ পড়া অবস্থায় একদিন হলো কি, আমার নানু বাড়ির পাশে মানে একটা দিঘি আছে, এই দিঘিটার পাশেই হচ্ছে আপনার শ্মশান ঘাট। তো ওই দিঘিটার পাড়ে একদিন আমি আমার নানু বাড়ির আরও কয়েকটা হিন্দু মানে ছেলেফেলে মিলে ওখানে বসে বসে আড্ডা মারতেছিলাম। চন্দ্রিমা রাত ছিল। তো ওই জায়গাটার মধ্যে এমনি মানুষজন যায় না। আর আরেকটা বিষয় বলে রাখি, আসলে লুকানো ঠিক না, আমি ওই সময় সিগারেট খাইতাম, মানে স্মোক করতাম, এবং ওই যে গ্রামের ছেলেফেলেদের সাথে মিশে। তো ওই জায়গাটার মধ্যে সিগারেট খেলে একটু নিরাপদ, যে ওই জায়গায় মানুষজন খুব একটা যায় না। আবার কেউ যদি দেখে আমার নানা ভাই বা নানুর কাছে বিচার দেয় তাহলে তো আমাকে মারবে। এই জন্য ভয়ে ভয়ে ক্লাস 10-এ পড়া অবস্থায় আমি তখন ওই দিঘির পাড়ে গিয়ে স্মোক করতেছিলাম, মানে সিগারেট খাচ্ছিলাম। এমন অবস্থার ভিতরে রাত্র কয়টা বাজে ঠিক জানি না, তবে একেবারে সুন্দর চন্দ্রিমা রাত। এমন সময় হঠাৎ করে দেখলাম যে মানে ওই দিঘির মাঝখান বরাবর কি জানি একটা উতরাচ্ছে, মানে ভাত যদি আপনার গরম ভাত রান্না করা হয়, আপনি দেখবেন গ্রামের বাড়িতে ভাত যেরকম করে ভাপ ছাড়ে নিচ থেকে এরকম করে মনে কিছু একটা উঠতেছে। এবং এটা উঠতেছে দেখা প্রথমে আমি দেখলাম, দেখা ওদের দুজনকে দেখালাম, আরে দেখতো এটা কি। সবাই তখন একটু ভয়ঙ্করভাবে তাকাইলো, তাকায় বললো এই জায়গাটা ভালো না, এটাতে শ্মশান ঘাট, আমি চল এখান থেকে চলে যাই। তো আমি বললাম যে আরে না, যাবো কেন, বলে চল এখান থেকে চলে যাই। তো টাইনে টুনে তারা আমার তখন নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে অন্য একটা জায়গায় গিয়ে আমরা তখন আবার বসছি। বসার পরে আমি ওদের দুজনকে জিজ্ঞেস করতেছিলাম ওই জায়গা থেকে নিয়ে আসলা কেন, জায়গাটা তো অনেক সুন্দর ছিল, একটু বসতাম, আড্ডাবাজি করতাম, গল্প গুজব করতাম, ওখান থেকে কেন নিয়ে আসলা। তো আমার ওই আরও যে 2টা ভাই আছে, মানে হিন্দু ভাই আর কি, ওরা আমাদের বলতেছে ওই জায়গাটা খুব খারাপ একটা জায়গা, এটার পাশে শ্মশান ঘাট আছে, আর অনেকেই বলে এটা পুরীর দিঘি, মানে ওই দিঘিটাকে বলে পুরীর দিঘি, ওখানে পুরীরা থাকে। এই দিঘিটা পুরীদের আন্ডারে, পুরীর দিঘি, ওখানে যাওয়া ঠিক না। তা আমি বললাম পুরীর দিঘি মানে ওখানে পুরীরা থাকে, বলে হ্যাঁ।
ওইখানে পরীরা থাকে। আমি তখন বললাম পরী দেখতে কেমন হয়। তো ওদের দুজনের মুখে আমি তখন পরীর গল্প শুনতেছিলাম এবং ওদের মুখ থেকে শুনতে শুনতে পরীর প্রতি আমার একটা আকর্ষণ কাজ করে। যে আমি কিন্তু ছোটবেলা থেকে খুব সাহসী ছিলাম, এমন না যে আমি খুব ভীতু টাইপের একটা ছেলে। আমি কিন্তু ওখান থেকে আসতে চাইনি, ওরা আমাকে জোর করে নিয়ে আসছে। পরে যখন আমাকে বললো যে পরীর চেহারা, পরীর গঠন বা পরীর লাইফস্টাইল, আমার তখন পরীর প্রতি না এক ধরনের দুর্বলতা কাজ করতে শুরু করে। আসলেই কি পরী দেখতে এতটা সুন্দর হয়, এতটা মায়াবী হয়, মানে পরী এমন সেমন, মানে পরী নিয়ে তখন আমার ভিতরে অনেকটা কৌতূহল কাজ করতে শুরু করে। অনেকটা কৌতূহল যখন কাজ করতে শুরু করে, এইভাবে যখন সময়টা কাটতেছে এবং কাটতে কাটতে আমার ভিতরে মনে হচ্ছে যে আসলেই কি ওই দিঘিতে পরী থাকে, আসলেই কি ওই দিঘিতে পরীরা আসে, আসলেই কি এটা পরীদের দিঘি। এরকম করে অনেকগুলো প্রশ্ন তখন নিজের মাঝে উদয় হচ্ছে। এই হতে হতে একটা সময় হলো কি, আমি ওই দিঘির পারে তার প্রায় 13 থেকে 14 দিন পরে, তখন চাঁদের অবস্থা ঠিক মানে ডুবে যাওয়ার মতো অবস্থা, চাঁদ ওরভাবে কিরণ ছড়ায় না। ওইরকম আমি একদিন রাতের বেলায় আনুমানিক প্রায় 11 থেকে 11:30 বাজে পড়তে বসছিলাম। তো বসার পরে জানালা খোলা রাখছি, জানালা দিয়ে দিঘিটা মোটামুটি একটু দেখা যায়। আমি ভাবলাম যে দিঘির পাড়ে যাবো, মানে ইচ্ছা হলো দিঘির পাড়ে যাবো। এবং আমি আমার নানু ভাই নানামণি কাউকে কোনো কিছু না বলে দিঘির পাড়ে যাওয়ার জন্য তখন রেডি হলাম। দিঘির পাড়ে যাওয়ার জন্য বের হয়েছি। বের হওয়ার পরে আমি দিঘির পাড় বরাবর যাওয়ার পরে, মানে দিঘির পাড়ে ঢুকবো, ওই সময় ওই রাস্তার মধ্যে আমি একটা ভয়ঙ্কর সাপ দেখতে পাই। এবং এত বড় সাপ আমি আমার জীবনেও দেখি নাই। এবং সেটা শুধুমাত্র টিভি চ্যানেলে দেখেছিলাম অনেক, বাট এরকম সরাসরি কখনো দেখি নাই। এবং সাপটা দেখে আমি খুব ভয় পেয়ে যাই এবং ভয় পেয়ে ওখান থেকে চলে আসি, ওই জায়গা থেকে চলে আসি। তো চলে আসার পরে এরপরের দিন বন্ধুদের সাথে বিষয়টা একটু শেয়ার করি। শেয়ার করার পর ওরা আমারে বলে, তুই ওখানে গেলি কেন, তোর কিন্তু মেরে ফেলতো, তোর ভাগ্য বলো তুই বেঁচে গেছিস, ওইখানে আর ভুলেও যাইস না। আর যে সাপটাকে তুই দেখছিস এটা কোনো সাপ না, এটা একটা জিন। জিনেরা ওই দিঘিটা পাহারা দেয়, মানে জিনেরা দিঘিটা পাহারা দেয়। সাধারণ একা কাউকে ওই দিঘির পাড়ে যেতে দেয় না, একা যেতে গেলে বাধা দেয়। তা জিনেরা তোকে বাধা দিয়েছে, তোর ভাগ্য ভালো তুই পারে আর যাইস না। আমি বললাম এটা জিন, তা তোরা কীভাবে বুঝলি? ওইখানে আরেকটা বন্ধু আমাকে স্কুলে বলে উঠতেছে যে জিনকে যদি তুই বলিস এই চলে যা চলে যা, তাহলে কিন্তু চলে যাবে, আর যদি সাপ হয় তাহলে কিন্তু যাবে না। দেখেন আমি কতটা পাগল ছিলাম ওই জিনিসটাকে ট্রাই করার জন্য, যে আসলেই জিন না সাপ এটা জানার জন্য। এর পরের দিন আমি আবারও রওনা দিলাম, মানে এরপরের রাতে আমি আবারও দিঘির দিকে রওনা দিলাম যে এটা আসলে জিন না সাপ এটা আমি জানবো। এবার যখন দিঘির পাড়ে যাচ্ছি, সেম একই জায়গায় ওই সাপটাকে আমি আবারও দেখলাম। সাপটা অনেকটা সোনালি কালারের এবং নর্মালি কোনো সাপের মতো না, একটু ব্যতিক্রম ধর্মী একটা সাপ। ওখানে যাওয়ার পরে যখন আমি সাপটাকে দেখলাম, আমার গলা তখন শুকিয়ে গেল যে এই জায়গায় সাপটা এখনও দাঁড়িয়ে আছে। আমি তখন সাহস করে বললাম, যা যা সর সর। 2বার যখন এরকম করে বললাম, সাপটা তখন আস্তে করে জঙ্গলের দিকে চলে গেল। যখন সাপটা জঙ্গলের দিকে চলে গেল, আমি তখন বুঝে গেলাম যে এটা আসলে জিন ছিল, সাপ ছিল না। কতটা সাহসী আমি ছিলাম যে আমি তখন ওইখান থেকে হাঁটতে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে আমি দিঘির পাড়ে গেলাম এবং দিঘির পাড়ে যাওয়ার পরে মানে আমার কাছে যেটা মনে হলো, দিঘির পানিগুলো প্রচণ্ড রকমের কক্সবাজারের মতো যেরকম সাগরের ঢেউ, এরকম ঢেউগুলো চারপাশে দিচ্ছে। মনে হয় কেউ একজন দিঘির মাঝখানের মধ্যে ডুব সাঁতার দিচ্ছে, যার জন্য চারদিকে পানিগুলো এরকম করে ঢেউ ছড়াচ্ছে। অনেকক্ষণ ধরে এই জিনিসগুলো দেখলাম, দেখার পরে আমার ভিতর খুব ভালো লাগলো এবং অনেক রাত হয়ে যাওয়ার পরে আমি ওখান থেকে আবার চলে আসি। আনুমানিক রাত 2টার দিকে আমি তখন ঘরে আসি। ঘরে এসে আমি ঘুমিয়ে যাই। ঠিক চোখটা বন্ধ করে ঘুমানোর পরে তন্দ্রে আসার পরে আমি একটা ভয়ানক জিনিসকে স্বপ্নে দেখতে পাই। যেই মুখ আমি স্বপ্নে দেখি, সেই মুখের বর্ণনা দিয়ে আমি শেষ করতে পারবো না। আমার জীবনে দেখা সবচেয়ে ভয়ঙ্কর একটা চেহারা ছিল, যার চোখগুলো মনে হয় বেরিয়ে যাচ্ছে, চোখ থেকে রক্তের লালা বেরোচ্ছে। আমি এটা দেখার পরে 3 দিন পর্যন্ত জ্বরে ভুগেছিলাম, এত ভয়ানক চেহারা ছিল। আমাকে স্বপ্নে এসে বলে, তোকে লাস্টবারের মতো বলে দিচ্ছি, তুই ওই জায়গায় আর যাবি না, ওখানে আর যাবি না। যদি ওখানে তোকে নেক্সট টাইম আমরা পাই বা ওই জায়গায় তোকে পাই, তাহলে তোকে মেরে ফেলবো, তুই আর ওই জায়গায় যাবি না। ওরকম করে আমাকে অনেকগুলো ধমক টমক দেয় এবং ধমক টমক দিলে পরে আমি তখন আর মানে সকালে আমার জ্বর উঠে যায় এবং 3 দিন পর্যন্ত আমি জ্বরে ভুগি এবং নিজের ভিতরে একটা কৌতূহল তখন জেগে বসে। আসলেই কি পৃথিবীতে জিন বলতে কিছু আছে? আসলেই কি পরীদের রাজ্য আছে? আসলেই কি পৃথিবীতে পরীদের বিচরণ আছে? আমি যেটা স্বপ্নে দেখেছি, আমাকে যে থ্রেটটা দিয়েছে, এটা কি আদৌ সত্য? আমি কি সত্যই স্বপ্ন দেখেছি? এরকম অনেকগুলো প্রশ্ন তখন আমাকে প্রশ্নবিদ্ধ করে। এরকম করতে করতে আমি তখন বললাম কি, একদিন এরকম স্কুলে যাইতাম, তখন এসএসসি পরীক্ষার সামনাসামনি অবস্থায়। ওই সময়ের ভিতরে একদিন স্কুল থেকে আসতেছে একজন ঠাকুর, উনি হচ্ছে আমাদের মানে আমার সামনে দিয়ে যাচ্ছে। তো ওনাকে আমি মানে সচরাচর চিনি না। তা আমার সাথে যে 2টা বন্ধু আছে আমার নানু বাড়ির,
ওরাই ঠাকুরটাকে দেখে। ঠাকুরটাকে দেখার পরেই তারা ঠাকুরটাকে প্রণাম করে এবং ঠাকুরের সাথে কথা বলে। কথা বলার পরে ঠাকুর তখন আমাকে দেখে। আমাকে দেখে বলে, তোমার নাম কি? আমার নাম নীরব হোসেন। বলে, তুমি কিন্তু সাবধানে থেকো। এটা বলে ঠাকুর তখন চলে যায়। ঠাকুর চলে গেলে পরে আমি আমার দুই বন্ধুরে বললাম, কি রে, আমরা তিনজনই একসাথে ছিলাম, কিন্তু তোদেরকে কোনো কিছু বললো না, আমাকে কেন সাবধান করলো? পরে আমার বন্ধুরা বলে, তোর সাবধান করছে তার বড় কারণ হচ্ছে তুই একটু বেশি সাহসী, এই জন্য তোকে সাবধান করছে, তুই একটু সাবধান হয়ে যা। আমি বললাম, আসলে ঠাকুর মহোদয় কি, আমি কি একটু জানতে পারি? পরে আমাকে বললো যে উনি হচ্ছে ঠাকুর এবং আমাদের এলাকার অনেক বড় তান্ত্রিক এবং তিনি জিন ভূত নিয়ে কাজ করে। এই কথাগুলো তখন আমাকে বললো। বলার পরে আমি বললাম, যে উনি কোন মন্দিরে থাকে? বললো, ওই মন্দিরে থাকে। তো উনি সবসময় থাকে না, উনি ইন্ডিয়াতে থাকে, আর বেশিরভাগ সময় ইন্ডিয়াতেই থাকে। একবার আসলে হয়তো 5 দিন 7 দিন বা 10 দিন থেকে উনি আবার চলে যায়। পরে আমি চিন্তা করলাম যে আমি ওনার কাছে যাব। পরের দিন স্কুল ছুটি হওয়ার পরে বাসায় এসে আমি ড্রেস চেঞ্জ করে আমি মন্দিরের কাছে গেলাম। তো আমি তো মূলত আসলে পূজা করি না বা হিন্দু ধর্ম পালন করি না। এরপরও মন্দিরের কাছে গেছি। যাওয়ার পরে ওনাকে দেখলাম উনি পূজা করতেছে। তখন আপনার আসরের নামাজের পর হয়ে গেছে। আমি দেখে ওনাকে প্রণাম করলাম। উনি আমাকে উত্তর দিল। আমি বললাম, ভালো আছেন? বলে, হ্যাঁ ভালো আছি। আমি বললাম, ঠাকুর সাহেব, আপনার সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ, উনি খুব বিনয়ের সহিত বললো, ঠিক আছে বলো। আমি বললাম যে আমি না ছোটবেলা থেকেই একটু সাহসী টাইপের ছেলে এবং আমার ভিতরে জিন পরি নিয়ে অনেক কৌতূহল জাগে। আমি আসলে জিন পরি সম্বন্ধে জানতে চাই। জিনেরা কোথায় থাকে, জিনেরা কি খায়, কোথায় তাদের বাড়ি, তাদের বসতি কি আমাদের মতোই কি তারা সন্তান প্রসব করে, আমাদের মতোই কি তাদের জীবনযাত্রা? অনেকটা এরকম প্রশ্ন করার পরে তিনি তখন একটু হেসে উঠে মন্দিরের কোনায় একটা জায়গা আমাকে তখন নিয়ে যায়। ওইখানে নিয়ে তিনি খুব সুন্দর করে আমাকে বুঝিয়ে বলে, দেখো, এই জিন সম্বন্ধে ঠিক যতটুকু কম জানবা ততটুকুই ভালো। কারণ এই জিন জাতি মানুষের ক্ষতি করে, এরা বেশিরভাগ ক্ষেত্রে মানুষের ক্ষতি করে, উপকারটা খুব কম করে। এই সম্বন্ধে যতটুকু কম জানা যায় ঠিক ততটুকুই ভালো। আমি তখন বললাম, ঠাকুর মহোদয়, আমি আসলেই জানতে চাই, আমার ভিতরে অনেক কৌতূহল এবং আমি জিন পরীকে বশে আনার মন্ত্র শিখতে চাই। উনি আমাকে একটু বকা দিয়ে বলে যে না, এইসব ভালো না এবং এসব কথা কখনো মাথায় এনো না। আমাকে অনেকটা স্কিপ করে ওখান থেকে আমাকে বিদায় করে দেয়। সেদিন আমি চলে আসি এবং ওই দিন রাতে আমার ভিতরে আবারও মনে হলো যে না, আমার আসলে জানতেই হবে পৃথিবীতে জিনের অস্তিত্ব আছে কিনা এবং পরীর অস্তিত্ব আছে কিনা, এবং এইটা কি আমার বন্ধুরা যেটা বলেছে বা আমি যেটা স্বপ্নে দেখেছি, যেটা আমি সরাসরি দেখেছি, এই জিনিসগুলোর বাস্তবতা আমি ফুটে উঠাবো বা এটা আসলেই বাস্তব কোনো কিছু আছে কিনা এটা আমি জানবো। এর পরের দিনে আমি আবার স্কুলে না গিয়ে দুপুর 2টার দিকে মন্দিরের পাশে গিয়ে গেছি। যাওয়ার পরে ওই তান্ত্রিকের সাথে আমার আবারও দেখা। আমি যখন তান্ত্রিককে আবারও ধরলাম, আপনি আমাকে এগুলো শিখান, আমি এগুলো শিখতে চাই। যদি আপনি আমাকে শিখান তাহলে ভালো, আর যদি না শিখান আমি ওই এতে দিঘির পাড়ে আবারও যাব। আমি আমার সাথে এরকম ঘটনা ঘটছে, আমি দিঘিতে যাব, আমি সরাসরি এগুলো দেখবো। উনি আমাকে বলে, এবার যদি ওই দিঘিতে যাও তোমাকে মেরে ফেলবে। আমি বললাম যে না, আমাকে মেরে ফেলো, আমি তারপরেও যাব। উনি আমাকে অনেক বুঝায়, কিন্তু আমি ওনার কোনো বুঝে আমলে নেই না, ওনার কোনো কথা আমি শুনি না। উনি তখন আমাকে বলে, ঠিক আছে, আমাকে একটা তাবিজ পরায় দেয়। তাবিজটা পরায় বলে, আজকে রাতের পরে যদি তোমার সাহস থাকে তাহলে তুমি কালকে রাতে আমার কাছে কালকে আমার কাছে আইসো এই সময়। যদি তুমি কালকে এই সময় আমার কাছে আসতে পারো তাহলে আমি তোমাকে মন্ত্র শিখাবো। যাও, তুমি তবে এই তাবিজটা খুলবা না এবং এই তাবিজটা পরে আজকে রাতে ঘুমাবা। তো আমি একটু অবাক হয়ে গেলাম যে তাবিজ পরে যদি রাতের বেলায় ঘুমাই তাহলে এমন কি ঘটবে যে উনি আমাকে এমনভাবে থ্রেড দিয়ে ধমক দিয়ে বলল, যদি তাবিজটা আমার শরীরে কালকে পর্যন্ত থাকে এবং কালকে বিকেলে তাবিজ নিয়ে যদি আমি ওনার কাছে আসতে পারি তাহলে উনি আমাকে মন্ত্র শিখাবে। আমার কথা হচ্ছে, আমার জীবন চলে গেলেও আমি এই তাবিজ খুলব না। এই তাবিজ নিয়েই আমি যাব এবং ওনার কাছে আমি আগামী দিন ফিরে আসবো। এরপরে এই তাবিজ নিয়ে আমি তখন আমার নানু বাড়িতে গেলাম। আমার নানু বাড়িতে যাওয়ার পরে আমি রাতের বেলায় ঘুমিয়ে পড়লাম। অনেক রাত হয়ে গেল, আমার ঘুম চলে আসছে এবং ঘুম আসার পরে আমি হঠাৎ করে স্বপ্ন দেখলাম যে 4টা লোক আসছে আমার কাছে এবং 4টা লোক খুবই ভয়ানক আকৃতির চেহারা। এবং 4টা লোক এসেই আমাকে 4 হাত পায়ে ধরলো, আমি 2জনের হাতে 2জনের পায়ে ধরলো, ধরে আমাকে একদম উলট করে আমাকে আসমানে নিয়ে গেল এবং আসমানে নিয়ে যাওয়ার পরে আমাকে একটা জায়গার মধ্যে বসালো এবং খুবই গুড়গুড়ে অন্ধকার, চারদিকে একেবারে অন্ধকার, হাত মিললে হাত দেখা যায় না। এরকম অন্ধকার আমি আমার জীবনে দেখিনি। এরকম অন্ধকার জন্য একটা জায়গার মধ্যে তখন একটা ভয়ানক আকৃতির সাপ আমার সামনে আসছে। এইরকম সাপ আমি আমার জীবনেও দেখিনি এবং সাপটা আমার নাকের কাছে, আমার মুখের কাছে যেরকম ফনা ধরে আছে এবং আমার পুরোটা শরীর এরকম সাপে পেঁচিয়ে ফেলেছে।
আমি সাপ থেকে বাঁচার জন্য চিৎকার করতেছি, প্রচুর পরিমাণে চিৎকার করতেছি, বাট কেউ আমাকে বাঁচাতে পারে না। একটা সময় সাপটা কামড় দিয়ে আমার মাথাটাকে খেয়ে ফেললো, আমি শুধু অতটুকুই দেখলাম। এবং মাথাটাকে খেয়ে ফেললেই কিন্তু শেষ নয়, মুহূর্তের মধ্যে আমার ঘুমটা তখন ভেঙে গেল। এবং ঘুমটা ভাঙার পরেই মানে আমি তখন থরথর করে কাঁপতেছি, এটা আমার সাথে কী হলো, আমার সাথে এটা কী হলো, আমি এটা কী দেখলাম। সারাটা রাতে আমার আর ঘুম আসলো না, সারাটা রাতে ঘুম আসলো না। এবং প্রচণ্ড রকমের ভয়ে ভয়ে আমি তখন মানে আপনার সকাল হয়ে গেল, মন্দিরে কাশের ঘন্টা বাজলো, আমি তখন ঘুম থেকে উঠলাম। উঠে আমি আর বিকেলের অপেক্ষা করলাম না যে ওই মন্দিরে আমি বিকেলে যাব, ওই দিন সকালবেলা আমি মন্দিরে চলে গেছি। একদম সকালবেলায় যাওয়ার পরে দেখলাম যে ওই তান্ত্রিক উনি পূজা করতেছে মন্দিরে। আমি যাওয়ার পর ওনাকে বললাম যে আপনি যে পূজা করতেছেন আমার সাথে কালকে রাতে এটা ঘটছে, এটা বলছে। বলার পর উনি বলে তুমি যা স্বপ্নে দেখেছো এটা যদি তোমার সাথে বাস্তবে হয় তুমি কি সহ্য করতে পারবা? আমি বললাম যদি বাস্তবে হয় তাইলে হবে, সমস্যা কি, হইলে হবে। উনি আমাকে বলে তোমার ভয় লাগে নাই? আমি বললাম যে ভয় তো আমার লাগছে, কিন্তু ওরকম ভয় লাগে নাই। উনি আমাকে বলে এখনো কি এগুলো শিখতে চাও? আমি বললাম হ্যাঁ আমি শিখতে চাই। উনি বলে তুমি শিখতে চাও তো? আমি বললাম হ্যাঁ আমি চাই। বলে ঠিক আছে, তাহলে তুমি দুপুরে আমার এখানে আসবা, দুপুরে ঠিক সূর্য যখন মাথার উপরে থাকবে। তো আমি করলাম কি তখন চলে আসলাম, এবং দুপুরবেলা আমি আবার ওই মন্দিরের দিকে রওনা দিলাম। এই যে আমি মন্দিরে যাচ্ছি আসতেছি, আমার দাদা মানে আমার নানা নানি কিন্তু মনে করতেছে মেবি আমি হিন্দু ধর্ম পালন করতেছি এবং পূজা দেওয়ার জন্য আমি মন্দিরে যাচ্ছি। তারা আমাকে আরও অনেক ভালো করে আমার সাথে কথা বলে, সুন্দর করে মিষ্টি করে আমার সাথে অনেক ভালো করে কথা বলে। এইবার আমি যখন আবারও ওনার মন্দিরের ওইদিকে যাচ্ছিলাম দুপুরবেলা, একদম দুপুরে, ওই সময় ওনার মন্দিরের কাছাকাছি যাওয়ার খানিকটা আগে জায়গাটা একটু নীরব আর কি, মানে একটু আপনার দুপুরবেলা তো মানুষজন থাকে না, একটু নীরব, একটু মানে জঙ্গলের মতো। এই জায়গাটা দিয়ে যখন যাচ্ছিলাম এমন সময় হঠাৎ করে দেখলাম একটা মহিলা বসে আছে। একটা মহিলা সাদা পোশাক পরিহিত অবস্থায় বসে আছে ওই জঙ্গলের পাশে, এবং বসে থাকা অবস্থায় আমার ডাক দিল, এই ছেলে একটু এদিকে আসো, এটা বলে ডাক দিল। উনি নিচের দিকে তাকায় আছে এবং সাদা কাপড় দিয়ে ওনার ঘোমটা দেওয়া মুখের মধ্যে, এবং এরকম ঘোমটা দেওয়া অবস্থা আমাকে ডাক দিল যে এই ছেলে এদিকে আসো। তখন আমি কাছে গেলাম, গিয়ে বললাম যে ঠাকুমা আমি তো আপনাকে চিনতে পারছি না, আপনি কে? পরে আমাকে বলে আমাকে একটু ওই পুকুরটা পার করে দাও, এটার পাশে একটা পুকুর আছে, বলে যে পুকুরটা পার করে দাও। আমি তখন বললাম আপনি তো এদিক দিয়ে চলে যেতে পারেন, তা আমি কেন পুকুর পার করে দিতে পারবো, আপনি তো হাঁটেই যেতে পারেন। বলে না আমি হাঁটতে পারি না, যদি পারো আমাকে একটু উঠাই দাও। এই বলার পর আমি তখন তার হাতটা ধরলাম, মানে ওনার হাতটা ধরলাম, হাতটা ধরে ওনাকে জাস্ট উঠাইলাম। উঠানোর পরে একটা বাতাস আসলো, বাতাসে ওনার মানে যে ঘোমটাটা দেওয়া ছিল সাদার, ওই ঘোমটাটা সরে গেল। এবং ঘোমটাটা সরে যাওয়ার পরে ভাই আমি যেটা দেখেছি আমি এটা মুখে প্রকাশ করতে পারবো না, এইরকম ভয়ঙ্কর মানে আমি জাস্ট একটা চিৎকার দিয়েছি, এত জোরে চিৎকার দিয়েছি, চিৎকার দিয়ে পিছনের দিকে দিয়েছি দৌড়, এবং দৌড়াতে মন্দিরের কাছে গিয়ে পৌঁছাইছি। মন্দিরের কাছে গিয়ে পৌঁছায় জিজ্ঞেস করতেছি তান্ত্রিক কই? ওনারা বলে তারা জানে না। আমি ওই জায়গার মধ্যে বসে তখন একেবারে ধরপড় করে ভয়ে কাঁপতেছি, আমার গলা তখন শুকিয়ে আসতেছে। এবং খানিকটা পরে তখন এই তান্ত্রিক তখন আসছে, এসে আমাকে বলে কি ব্যাপার নীরব, এরকম হাঁপাচ্ছ কেন? আমি যখন বলি আমার সাথে কি হয়েছিল তো আপনি ভালো করেই জানেন। বলে হ্যাঁ জানি, হাত মুখ ধো। পরে আমি হাত মুখ ধুইছি, ধোয়ার পরে আমার বলতেছে কি? আমি বললাম যে আমার সাথে কি হইল, আপনি কি আমাকে পরীক্ষা করতেছেন? উনি আমাকে বলে হ্যাঁ। আমি বললাম তার মানে কি আপনি কি এগুলো ঘটাইতেছেন? উনি বলে হ্যাঁ। আমি বললাম আপনি কি এই পরীক্ষাগুলো কেন করতেছেন? উনি বলে পরীক্ষাগুলো এই জন্য করতেছি যে জিন বশে আনা বা জিনের সাথে কথা বলা এটা দুর্বল হার্টের মানুষদেরকে দিয়ে হয় না। যারা এই কাজগুলো করে তারা অনেক সাহসী হয়, এবং তুমি সাহসী কিনা আমি এই জিনিসটা যাচাই করছি। আমি তোমাকে এটা করাই দিতে পারবো, তবে আমার একটা শর্ত আছে, এভাবেই বলে। আমি তখন বললাম ঠিক আছে, শর্ত কি আপনি বলেন, আমি আপনার শর্ত পূরণ করবো। উনি আমাকে বলে তোমাকে আমার ধর্মে আসতে হবে। আমি বলে আমি তো আপনার ধর্মেই আছি। উনি বলে না, তুমি মুসলিম ধর্ম পালন করো, তুমি মাঝে মাঝে নামাজ পড়ো, তুমি হিন্দু না। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, প্রয়োজনে এই জিনিসগুলো জানার জন্য আমি আমার ধর্ম ত্যাগ করবো, কোনো সমস্যা নেই। আর আমি যেহেতু হিন্দু পরিবারে থাকতেছি, হিন্দুদের সাথে উঠতেছি বসতেছি, ওদের সাথে আমার সব কিছু, তাহলে হিন্দু হতে আমার কোনো আপত্তি নেই। এই কথা বলার পরেই তিনি বললো আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যদি এটা মানো আমি তোমাকে শিখাবো। এরপরেই উনি তখন আমাকে এই জিনিসগুলো আস্তে আস্তে করে শেখাতে শুরু করে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, এরকম করে প্রায় 20-25 দিনের মতো আমাকে মোটামুটি এই জিনিসগুলো অনেকটা শিখিয়ে ফেলে। এবং প্রায় 25 দিনের মধ্যে আমি কিন্তু জিনের অস্তিত্ব বুঝতে পারতাম, জিনকে ডাকতে পারতাম। হয়তো সব কিছু না পারলেও মোটামুটি 60%-এর মতো, মানে 60%-এর মতো জিনের বিষয়গুলো আমি বুঝে যাই। এবং এই যাতায়াত করে এগুলোর মাঝে আমার নানু তখন বিষয়টা কিছুটা আন্দাজ করে ফেলে।
যে আমি মেবি এরকম কিছু একটা করতেছি। এবং আমার নানু বুঝার পরে আমার নানু ওই কবিরাজকে খুবভাবে শাসায়, মানে তান্ত্রিককে অনেকভাবে শাসায়। এবং আমার নানু আর আমাকে ঘর থেকে বেরোতে দেয় না। তখন আমার সামনে পরীক্ষা, এই পরীক্ষার মধ্যে আমি তখন এটা স্টপ করে দিলাম। ওইটা স্টপ করে দিয়ে মানে আমি আর ওই তান্ত্রিকের কাছে গেলাম না, আর আমার সামনে পরীক্ষা, তখন আমি পড়াশোনার প্রতি ফোকাস দিলাম। এটা ওইখানেই বন্ধ আছে। এবং পড়াশোনার প্রতি ফোকাস দেওয়ার পরে আমি তখন এসএসসি পরীক্ষা দিলাম। এসএসসি পরীক্ষা দেওয়ার পরে যেটা হইলো যে ওই তান্ত্রিক চলে গেছে তখন আবার ইন্ডিয়াতে। আমি ওনার জন্য অপেক্ষা করতেছি, উনি আসবে কিনা আসবে কিনা আসবে কিনা, না উনি আর আসে না। উনি আর আসে না, আসে না মানে টোটালি উনি আর আসে না। দীর্ঘদিন ওখানে থাকলাম, থাকার পরে একদিন আমার মা আমাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য আসছে, বলতেছে তোর বাবা অসুস্থ, তুই চল। আমি যেতে চাই না, এরপরও জোর করে আমাকে তখন নিয়ে গেল এবং আমাকে আমাদের ঢাকার বাসায় নিয়ে গেল। ঢাকার বাসায় নিয়ে যাওয়ার পরে আমার আব্বা তখন আর আমাকে গ্রামে আসতে দিবে না। আব্বা আমাকে বলে যেহেতু এসএসসি দিয়ে ফেলছো, এবার কলেজে এখানে ভর্তি হও, মানে কলেজে ঢাকাতে ভর্তি হইতে বলতেছে। তা আমি তখন চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে। পরে আমি ঢাকাতে কলেজে ভর্তি হয়ে গেলাম। আব্বা আমাকে ভর্তি করাই দিলে, ইতিমাঝে রেজাল্ট আউট হয়ে গেল। এবং রেজাল্ট আউট হওয়ার পরে আমি বি গ্রেডে পাস করছি, মানে ভালো রেজাল্ট করতে পারিনি। বি গ্রেডে পাস করলাম এবং এরপরে আমি তখন শহরে একটা কলেজে ভর্তি হই। আব্বুর সাথে তখন আমার সম্পর্কটা আবারও আগের মতো করে একটু একটু করে হয়ে যাচ্ছে। কথা বলতেছি, উঠতেছি, মানে সব কিছুই ভালো। এবং আমি বাসায় আসার পর আবার মুসলিম ধর্ম পালন করতেছি যথারীতি, নামাজ পড়তেছি, কোরআন পড়তেছি। আসলে আমার ধর্মের বিষয়টা সম্পূর্ণ আলাদা। আমি আসলে কোন ধর্মের মানুষ এটা আমি নিজেও জানি না। যাই হোক, এরপরে বাড়িতে আসার পরে আমি আবার বাবার মতো করে মানে আপনার শহরে আসার পরে আবারও ইসলাম ধর্ম পালন করি, আব্বুর সাথে মসজিদে যাই, নামাজ পড়ি। এবং এরকম করেই তখন দিন রাতগুলো কাটতেছে। এইভাবে সময়গুলো কাটতে কাটতে আমার ভিতরে বারবার এই জিনিসটা জাগতো যে আসলেই মানে আমি এটা মানে এটা যে আমি যে যতটুকু শিখেছি এটা কি আমার মানে ভুলে যাচ্ছি, বা ওই কবিরাজ আসছে কিনা খবর নিচ্ছি, বাট ওই কবিরাজও তখন আসে নাই। তো একদিন হলো কি, আমি আমাদের বাসার ছাদের উপরে এটা চর্চা করার জন্য বসলাম। এই যে এই জিনিসটা আমি একটু মানে চর্চা করব যে এইটা আসলেই কি, মানে কতটুকু আমি শিখতে পেরেছি বা আমি ভুলে যাচ্ছি, এই জন্য চর্চা করার জন্য বসলাম। এবং এইটা বসার পরে আমি তখন জিনের অস্তিত্ব খুঁজতেছি। তো আমি জিন দেখতে পাচ্ছি, বা কোন কোন জায়গার মধ্যে মানে আমাদের বিল্ডিংটার আশেপাশে কোথায় কোথায় জিনের অস্তিত্ব আছে, এই জিনিসগুলো আমি বুঝতে পারতেছি। ওখানে এতটা আছে, ওখানে এতটা আছে, এবং কাউন্টও করতে পারতেছি। এই করতে করতে আমি তখন একটা জিনকে ডাকলাম, মানে নিজের মন্ত্রের মাধ্যমে একটা জিনকে আমি যখন ডাকলাম, ডাকার পরে একটা হিন্দু জিন তখন আমার কাছে আসছে। হিন্দু একটা জিন আসছে এবং আসার পরে আমি ওনার সাথে কথা বলতেছি, এক কথা, দুই কথা, তিন কথা। কিন্তু আমি ওনাকে কারো শরীরে বসে আনলে পরে আরও ডিটেলসে আরও ক্লিয়ারলি ওনার সাথে কথা বলতে পারবো। এখন হয়তো সব কিছু ক্লিয়ার হয় না, এই জন্য ওনার সাথে অনেকক্ষণ ধরে কথাবার্তা বললাম। এই জিনিসটা আমার ছোটো বোন অনেকটা দেখে ফেলে, এবং ছোটো বোন দেখে ফেলার পরে আমার ছোটো বোন তখন আমার আব্বুকে বলে যে ভাই এরকম বাসার ছাদের উপরে গিয়ে কী কী জানি করছে। তো আমার আব্বু মনে করছে আমি দীর্ঘদিন আমার নানু বাড়িতে ছিলাম, আমি কোনো হয়তো প্যারানর্মাল টাইপের কোনো কিছু ট্রাই করতেছি কিনা, যেটা আমি করতেছি আব্বু সেটাই ধারণা করছে। এরপর আব্বু আমাকে বুঝাইলো যে কখনো এগুলো করবা না, এগুলো করা ঠিক নাই, এই সে অনেকক্ষণ ধরে আব্বু আমাকে বোঝাচ্ছিল। এরপর আমি এটা মানলাম না। প্রায় 3 থেকে 4 দিন পরে, মানে এই ঘটনার 3-4 দিন পরে আমি আবারও বসছি আমাদের বাসার স্থানে, আবারও এটাকে রিসার্চ করতেছি, আবারও করতেছি। করতে করতে ওই দিন আমি একটা জিনকে সরাসরি আমার কাছে আনার জন্য মানে আমি সক্ষম হয়ে আমার কাছে আসে। এবং কাছে আসার পর আমি তখন ওনার সাথে কথা বলতেছি, মানে ওনাদের জীবন নিয়ে, ওনাদের বিষয় নিয়ে কথাবার্তা বলতেছি। এই কথাবার্তা বলতেছি এইসবের মাঝে আবার এখানে আরেকটা বিষয়, আমি তো অনেক কিছু লিখে রেখেছি, মানে ওনার কাছ থেকে অনেক কিছু লেখা আছে, জিনের সাথে কথা বলা বা এই বিষয়গুলো কিন্তু অনেক কিছু আমার লেখা আছে। এই কথা বলতে 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 এই জিনটাকে তখন আমি আমার শরীরে আনি, মানে আমার নিজের শরীরে আনি। আনার পরে আমার কিন্তু শরীর কন্ট্রোলে ছিল, আমি জানি এটা আমার শরীরের মধ্যে আছে। আমার শরীরের মধ্যে থাকা অবস্থায় আমি তখন করলাম কি, এটা আমার শরীরে থাকা অবস্থায় আমি এটার সাথে কথা বলতেছি, মানে আমার সাথেই আছে। এরপরে আমি তখন রাত্রি হয়ে গেল, আমি তখন নিচে নামছি। নামার পরে আমি কারোর সাথে কথা বলিনি, একটু অলৌকিকভাবে আমি তখন ঘরে গিয়ে শুয়ে গেছি। এবং শুয়ে যাওয়ার পর মানে শুয়ে গেছি বলতে চোখ টোক বন্ধ করে ওইটার সাথে কথা বলতেছি। বাট আমার যে বইটাইগুলো ছিল, যেগুলোতে আমি লিখতাম, যেখানে আমার লেখাগুলো ছিল এই তন্ত্রমন্ত্রের বিষয়গুলো, এগুলো কিন্তু আর আমার রুমে ছিল না। এগুলো ছিল আমাদের মানে ড্রয়িং যে রুম আছে, ড্রয়িং রুমের ভিতরে আমার একটা ড্রয়ারের মধ্যে ছিল। এই অবস্থার ভিতরে আমি তখন মানে এটা আমার শরীরে আছে, এটা আমার শরীরে থাকার একটা টাইম আছে, এত টাইমের মধ্যে এটা কিন্তু শরীর থেকে বের করে ফেলতে হবে। ওই টাইমের মধ্যে আমি তখন এই ঘরের মধ্যে আসি এবং আমি ওখান থেকে বের হব, সকাল কি দুপুর বা কি আমি জানি না। ঘর থেকে বেরোর সময় আমি দেখতেছি বাইরে থেকে ঘরে দরজা লাগানো, আমি এটা বের করার জন্য মানে আমি এটা থেকে মানে ঘর থেকে বেরোর জন্য খুব ট্রাই করতেছি, বাট আমি আর বেরোতে পারি না।
ওই সময় কিন্তু ওই জিনিসটা আমার সাথে আছে এবং ওইটাকে আমার এখান থেকে বের করতে হলে কিন্তু আমার ওই বইগুলো লাগবে, মানে লেখাগুলো লাগবে। এগুলো পড়ে পড়ে কিন্তু এটাকে আমি আমার শরীর থেকে বের করতে পারবো। ইন দ্য মিন টাইম আমি তখন ওই পেপারসগুলোও পাই না, মানে লেখাগুলোও পাই না। বারবার দরজা মানে খোলার জন্য ট্রাই করতেছি, বাট ভিতর থেকে কেউ দরজা খোলে না। অনেকক্ষণ এরকম হওয়ার পর আমি জায়গায় সেন্সলেস হয়ে যাই, মানে ওই জায়গায় আমি জ্ঞান হারিয়ে ফেলি। এবং জ্ঞান হারিয়ে ফেলার কত ঘন্টা যে আমি অজ্ঞান অবস্থায় ছিলাম ঠিক জানা নেই। একটা পর্যায়ে আমার জ্ঞান ফিরে আসে এবং জ্ঞান ফিরে আসার পরে আমি মানসিকভাবে মানে অনেকটা মানে আমার লাইক হচ্ছে যে আমার কোনো কিছু স্মৃতি মনে থাকে না, মানে কোনো মেমোরিজ মনে থাকে না। এই একটা কাজ করলাম এই মাত্র ভুলে যাই, এই একটা কাজ করলাম এই মাত্র ভুলে যাই। তো আমাকে তখন কবিরাজ দেখানো হয়, বড় বড় কবিরাজ দেখানো হয়। কবিরাজরা আমার হাতে মানে তাবিজ পরায়, এটা পরায় ওইটা পরায়, খুবভাবে আমাকে ট্রাই করতেছে ঠিক করার জন্য। আলটিমেটলি আমি ওর ওভাবে ঠিক হইলাম না, আমি আর ঠিক হলাম এবং একটা পর্যায়ে আমার ব্রেন পরিপূর্ণভাবে লস করে গেল। মানে এক কথায় বলতে গেলে আমি টোটালি পাগল হয়ে গেলাম। একটা ঘরের মধ্যে বসে থাকি, সারাক্ষণ হচ্ছে আপনার মানে সাপের মতো ফুসুর ফুসুর করে হুঙ্কার করতে থাকি। মানে একটা ভয়ানক পরিস্থিতির মধ্যে আমি তখন চলে গেলাম, চরম ভয়ানক অবস্থার মধ্যে চলে গেলাম। কারোর সাথে কথা বলি না, কারোর সামনে যাই না, নিজের মতো করে থাকতেছি এবং একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর অ্যাটিটিউড নিজের মাঝে তখন কাজ করতেছে। এরকম করে দিন আর রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে দেখা গেল যে আমি টোটালি পাগল হয়ে গেলাম। এবং এই পাগল একদিন দুই দিন নয়, টানা 3টা বছর আমি পাগল ছিলাম। এই 3 বছর আমার বাবা মা আমাকে অনেক হুজুর, অনেক কবিরাজ, অনেক তান্ত্রিক, অনেক জায়গায় আমাকে নিয়ে গেছে, কিন্তু ওভাবে কোনো কাজ হয়নি। যাই হোক, 3 বছর পরে আল্লাহর অশেষ রহমতে আমি আস্তে 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 করে আমার ভালোর দিকে আমি ভালো হতে থাকি। এবং এই 3টা বছরের কোনো মেমোরিজ আমার মনে নেই। 3 বছর আমার সাথে কি হয়েছিল, আমি কোথায় ছিলাম, আমি কি করেছিলাম, এই সব কিছু আমি ভুলে গেছি। এবং যারা এই ধরনের কাজগুলো করে বা এগুলোর প্র্যাকটিস যারা করে, আমি ওদেরকে বারবার বলবো যে প্লিজ আমার মতো করে আপনার জীবনটা নষ্ট করবেন না। এবং সত্যিকার অর্থে এই জিনিসগুলো প্র্যাকটিস করার কারণে, এইটাকে আয়ত্তে আনার কারণে আমার শিক্ষা জীবনের সমাপ্তি ঘটলো, আমার পরিবারের সাথে আমার বিঘ্নতা ঘটলো, আমার জীবন থেকে 3টা বছর হারিয়ে গেল। বিনা অপরাধে 3টা বছর আমি আমার ঘরবন্দি অবস্থায় ছিলাম। আমার মুখে খাবার তুলে দিলে খাইতাম, পাগলের মতো ভুগতাম। মানে ওই জিনটা আমার ব্রেনটা শেষ পর্যন্ত নষ্ট করে দেয়, যেটা আমার শরীরে ছিল আর কি। 3 বছর পরে মোটামুটি কিছুটা ঠিক হলাম, অনেকটাই ভালো হয়ে গেলাম। 3 বছর পরে অনেক ভালো হলাম। ভালো হওয়ার পরে আমি তখন আর মানে আর বাসা থেকে যাই না। তখন সালটা ছিল আপনার, আমি যখন ভালো হই তখন 2006 কি 2007 এরকম একটা সময়ের দিকে আমি তখন মোটামুটি ভালো হই। তো 2007-এর দিকেই আমি ধরি, ওই টাইমটাতে আমি ভালো হই। হওয়ার পরে আমি আস্তে আস্তে করে এদিক সেদিক ফ্রেন্ডদের সাথে কিছু ফ্রেন্ড তৈরি করি। পড়াশোনা তো তখন আর করি না। আব্বুর নিজের বিজনেস ছিল, ওই বিজনেসে মাঝে মাঝে বসতাম, ব্যবসা বাণিজ্য দেখতাম। এরকম করে তখন দিন রাতগুলো কাটতে কাটতে ওই যে ভ্রমণের একটা টান আমার ভিতরে ছিল, মানে একদম ছোটবেলা থেকেই। একটা সময় বৃষ্টির সময়, মানে বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টির সময় ছিল আপনার, এরকম সময়টাই ছিল জুন জুলাইয়ের সময়। আমি ভাবলাম যে আমি একটু বান্দরবান বেড়াতে যাব। তো বান্দরবান এখন যেরকম উন্নত, রাস্তাঘাট উন্নত, আপনার এরকম মানে জীবন চলাচল যতটা সহজ, আজ থেকে প্রায় আপনার 20-25 বছর আগে এরকমটা ছিল না। মানে 15 বছর আগেও এরকমটা ছিল না। জীবনযাত্রা অনেকটা হার্ড ছিল, অনেকটা কঠিন ছিল, রাস্তাঘাটগুলো এত উন্নত ছিল না, একটু ব্যতিক্রম ধর্মী ছিল। তো আমি তখন 2007-এর দিকে পরিকল্পনা করলাম যে আমি বান্দরবনে বেড়াতে যাব। এবং এই বেড়ানোটা আমি এমনি এর আগে আমি অনেকবার মানে আমার ভালো থাকা অবস্থায় অনেকবার ক্যাম্পেইন করছি, বিভিন্ন জায়গায় যেতাম, নতুন প্লেসে যেতাম, ওখানে ক্যাম্প করতাম, ক্যাম্প করে নিজে নিজে থাকতাম। তো ওইরকম অবস্থার ভিতরে ভালো হওয়ার পরে আমি তখন আমার আব্বা আমারে বললাম যে আমি বান্দরবনে একটা ক্যাম্পিংয়ে যাব। তো ক্যাম্পিংয়ে যে আমি যাবো, আমি বলেছিলাম যে আমার আরও 3-4টা বন্ধুকে নিয়ে যাব। ওরাও কিন্তু আমার সাথে যাওয়ার জন্য রেডি হয়েছিল। তা আব্বা মা প্রথম দিকে মানা করলো, শেষের দিকে বললো যে আমি অনেকদিন পাগল ছিলাম বা ঘরবন্দি ছিলাম, এইভাবে একটু ফ্রেন্ডের সাথে বাইরে ঘোরাফেরা করলে আমার ব্রেন রিফ্রেশ হবে, আমি একটু ভালো অবস্থানে যাবো। এইটা চিন্তা ভাবনা করে আমার আব্বা মা তখন আমাকে মানে অনুমতি দিল যে ঠিক আছে যাওয়ার জন্য। যখন তারা আমাকে অনুমতি দিল, আমি আমার এলাকার লোকাল কিছু ফ্রেন্ডদেরকে নিয়ে আমি তখন ওই বান্দরবনে যাব ওরকম একটা প্ল্যানিংয়ে। কিন্তু বিশ্বাস করেন দুর্ভাগ্য আমার বন্ধুগুলো হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। এবং চেঞ্জ বলতে তারা এরকম চেঞ্জ, তারা যাবে না, মানে আমাকে ডিরেক্টলি বলতেছে যে না আমরা যাব না, এবং যদি যেতে হয় তাহলে তুই একাই যা, আমাদের যেতে ইচ্ছে করে আমরা যাব না। ওরা 4 জনের মধ্যে ছিল, ওরা পরিপূর্ণভাবে চেঞ্জ হয়ে গেল। কিন্তু আমার তো ভাই ঘুরতেই হবে, মানে ভ্রমণ করতেই হবে, আমি যাব। এবং নিজের উদ্যোগে আমি তখন একা একাই ক্যাম্পিং করে থাকবো বান্দরবান, এই প্ল্যানিং করে আমি তখন বান্দরবানের উদ্দেশ্যে রওনা দিলাম।
বাস যোগে আমি তখন ঢাকা থেকে বান্দরবান গিয়ে পৌঁছাই। বান্দরবান শহরটা ওই সময় তার উন্নত ছিল না। আমি সকালে বান্দরবানে পৌঁছানোর পর একটা হোটেল নিই বিকেল এবং এর পরের দিন পর্যন্ত ওইখানে থাকি। পরের দিন দুপুরবেলা চাঁদের গাড়ি যোগে আমি তখন আপনার এখনকার যেটা আপনার নীলগিরি আছে ওই নীলগিরিতে যাই। এবং নীলগিরিতে যাওয়ার পরে ওখান থেকে আমি তখন আপনার আরেকটা যোগে বাইকের যোগে ওইখান থেকে আমি চলে যাই হচ্ছে আপনার ভিতরে রামু বা ওই দ্বীপগুলোতে আমি চলে যাই। তো ওইখান থেকে যাওয়ার পরে আমি একটা জায়গা খুঁজতেছিলাম যে কোথায় ক্যাম্পেইন করে থাকা যাবে, কোথায় পানির ব্যবস্থা আছে, আমি চাইলে পানি আনতে পারবো এবং ওখানে থাকতে পারবো, খাওয়া দাওয়া করতে পারবো, ওইরকম একটা জায়গা আমি তখন নির্ধারণ করে আমি তখন ওখান থেকে যেটা ছোটো শহর ছিল, ছোটো দোকানপাট ছিল, ওখান থেকে মোটামুটি কিছু খাবার দাবার নিয়ে আমি তখন ক্যাম্পিংয়ের জন্য অনেকটা ভিতরে ঢুকে যাই, পাহাড়ের অনেকটা ভিতরে ঢোকার পরে ওইদিকে পাহাড়িদের বাড়িঘর ছিল না, পাহাড়িদের বাড়িঘর নাই, একদম ওদের বাড়িঘরের অনেক ভিতরের একটা জায়গায় আমি তখন ওখানে একটা ক্যাম্প তৈরি করলাম, নিজের মতো করে একটা ক্যাম্পিং করলাম। ক্যাম্পিং করে আমি তখন ওইখানে আমার মতো করে আমি থাকতে শুরু করলাম। তা আমি প্রথম দিনের ঘটনা বলি, আমি যখন প্রথম দিন ওইখানে ছিলাম, তো ওই জায়গাটার মধ্যে সন্ধ্যার পরেই বৃষ্টি হইতো। জায়গাটা এরকম একটা জায়গা যে ধরেন চারদিকে যখনই অন্ধকার হয়ে যেত, গধূলি সন্ধ্যা হইতো, ঠিক তখনই বৃষ্টি হতো। আমি যতদিন ওখানে ছিলাম ততদিনই এই ঘটনাটা ঘটতো, বৃষ্টি হতো। এটা ছিল একটা পাহাড়ের উপরে, অনেকটা পাহাড়ের উপরে, এটার পাশে একটা কুচি ছিল, কুচি বলতে ওই যেখান থেকে আমি পানি সংরক্ষণ করতাম, কুয়া বলে, ওই কুয়া থেকে পানি আনতাম। আর খাবার দাবারের জন্য এখান থেকে অনেক দূরে যাওয়া লাগতো। আমি ওখান থেকে একসাথে চাউল ডাউল যে জিনিসগুলো রাখা যায় এরকম খাবারগুলো নিয়ে আসতাম। তো প্রথম রাত ছিলাম এবং দ্বিতীয় রাতও ছিলাম, একাই ছিলাম। এটা আসলে এখন আমি যাদের কাছে বলি এরাও ভয় পায়, এটা কীভাবে সম্ভব, কিভাবে সম্ভব ছিল। বাট আমি ছিলাম, আমার সাহসের দিক থেকে আমার কোনো ভয় টুতে ছিল না, আমি ছিলাম, নিজের মতো করেই ছিলাম। তো ওইখানে দ্বিতীয় রাত ছিলাম। তৃতীয় রাতে আনুমানিক রাত আপনার প্রায় 2:30 থেকে 3টার মতো বাজে, এরকম একটা সময় আপনারা ধূপ পোড়া গান বলে, হিন্দুরা যে ধূপ পড়ে এটাকে ধূপ বলে, ওই যে ধূপ পোড়া একটা গান তখন আমি আমার নাকের মধ্যে পাচ্ছিলাম। তখন আনুমানিক 2:30 থেকে 3টার মতো বাজে, এরকম সময়ে যখন ধূপ পোড়া গানটা আমার নাকের মাঝে আসলো, হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল যে কী ব্যাপার, এদিকে কোথাও ধূপ পোড়া গান তো আসার কথা না, কারণ এই জায়গাটা যে একটা জায়গা, এখান থেকে অনেক দূরে কিছু উপজাতি মানুষজন থাকে, এখানে তো কেউ নেই। এমন সময় আমার তখন ঘুমটা ভেঙে গেল। আমি তখন ক্যাম্প থেকে একটু বেরোলাম, আকাশে মোটামুটি একদম ক্লিয়ারও না আবার অন্ধকারও না, এরকম একটা অবস্থা। ক্যাম্প থেকে বেরোয়ার পরে আমার এই পাহাড়টা থেকে প্রায় 3টা পাহাড়ের পরে একটা জায়গার মধ্যে দেখলাম যে বাতি জ্বলতেছে, আলো জ্বলতেছে। আমি এর আগেও 2 দিন এখানে ছিলাম, বাট এরকম আলোটা আমি দেখি নাই। আজকে হঠাৎ করে ওখানে একটা আলো দেখতে পেলাম, দেখে মনে হচ্ছে কোনো একটা প্রদীপ জ্বলতেছে, মশালের যেরকম আলো না, এরকম আলো। তো ওখান থেকে চিন্তা করতেছিলাম যে এই জায়গার মধ্যে আলো জ্বলতেছে কেন, কিছু বুঝতে পারলাম না। এবং বুঝতে না পেরে আবার গ্রানটা সরাসরি আমার নাকে আসতেছে, ধূপের গ্রানটা। আমি আবার শুয়ে পড়লাম, শুয়ে ঘুমিয়ে গেছি। এবং ঘুমিয়ে যাওয়ার সকাল ঘুম থেকে উঠছে, হাত মুখ ধুয়ে আমি নাস্তা বানাইলাম, নিজে নাস্তা তৈরি করলাম, ওখানে নাস্তা সম্পূর্ণ করলাম। এবং নাস্তা শেষ হওয়ার পরে আমি তখন চিন্তা করতেছিলাম যে এই যে জায়গা, এই জায়গাটার মধ্যে এই যে দোপরা গ্রান আসলো এবং একটা আলো আমি দেখতে পেলাম, আসলে কি ওখানে কোনো কিছু আছে কিনা বা ওখানে কোনো মানুষজন থাকে কিনা। তো মানুষের বাড়ি তো দেখতে পাই না। আমার কাছে একটা দূরবীক্ষণ যন্ত্র ছিল, ওইটা দিয়ে দূর থেকে যতটুকু দেখলাম যে ওখানে মনে হয় ছোট্ট একটা ঘরের মতো দেখা যাচ্ছে, পাহাড়ের ভিতরে তো একটা ছোট্ট ঘরের মতো দেখা যাচ্ছে। আমি তখন সকালে নাস্তা সম্পূর্ণ করে 11:30টার দিকে ওইদিকে তখন আমি হাঁটতে শুরু করলাম। তো এখানে 3টা পাহাড় ছিল, একটা পাহাড় পার হয়ে আরেকটা পাহাড় এরকম 3টা পাহাড় পার হয়ে ওইখানে যেতে আমার মেলা সময় লেগেছে, অনেকটা সময় লাগলো। ওই পাশেও কিন্তু কোনো বাড়িঘর নেই, এই পাশেও নাই, ডাইনেও নাই, বামেও নাই, কিন্তু কোণার মধ্যে এখান থেকে মোটামুটি খানিকটা দূরে, অনেকটা দূরে একটা পাড়া আছে, একটা চাকমা পাড়া আছে। এটা কিন্তু এখান থেকে দেখাও যায় না খালি চোখে, এত দূরে। তো জায়গাটা যাওয়ার পরে আমি দেখলাম ওখানে একটা ছোট্ট মন্দিরের মতো আছে, এবং এই জায়গাটা গিয়ে আমি তখন দাঁড়িয়ে আছি এবং ওই মন্দিরের সামনে কয়েকটা ফুল রাখা দেখে মনে হচ্ছে যে ওই যে রাতের বেলায় কেউ একজন ওখানে পূজা দিয়েছে, এইরকম একটা অবস্থা। পরে চিন্তা করতেছিলাম যে এখানে এত রাতের বেলায় কে পূজা দিল এবং ফুলগুলোও পড়ে আছে, ঠিক বুঝতে পারলাম না। ডাইনে বামে কাউকেই দেখতে পাচ্ছি না এবং জায়গাটা একেবারে শুনশান নীরব। ওইখান থেকে আমি একটা ফুল নিলাম, যে পূজা দিয়েছিল ওখান থেকে একটা ফুল নিলাম। এবং ফুলটা নাকে নেওয়ার পরে ফুলটার মধ্যে আমি এমন একটা ঘ্রাণ পাইলাম, এটা স্বাভাবিকভাবে আমার কাছে ফুলের ঘ্রাণ মনে হয় নাই, একেবারে ব্যতিক্রম ধর্মী একটা ঘ্রাণ।
ঘ্রাণটা নাকে আসার পরে আমি একটু বিস্মিত হয়ে গেলাম যে এই ফুলের ঘ্রাণ, আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না, একেবারেই নীরব, মানে কিছু দেখতে পাচ্ছি না। তখন এখান থেকে চলে আসবো, চলে আসার সময় দেখলাম কি একটা সাপ, ভয়ঙ্কর আকৃতির একটা সাপ একটা গাছের সাথে পেঁচিয়ে এভাবে ফোনা ধরে আছে। সাপটাকে দেখে খুব ভয় পেয়ে গেছি, পিছনের দিকে গেছে এবং গিয়ে তাড়াহুড়ো করে ওখান থেকে চলে আসছে, এবং আসার পরে আর ওইদিকে তাকায়নি। সেম একইভাবে গতকালকে রাতের মতো আজকে রাতে যখন আমি ঘুমাইলাম, ঠিক মধ্যরাতে আমার নাকের কাছে ঘ্রাণটা আবার আসছে। একইভাবে নাকের কাছে ঘ্রাণটা আবার আসছে, আসার পরে ওই রাতে আমার ঘুমটা ভাঙে। এবং ঘুমটা ভাঙার পরে আমি তাঁবু থেকে বেরোয়ার পরে সেম একই জিনিস দেখতে পাই, যে জায়গার মধ্যে আপনার আলো জ্বলতেছে এবং মনে হয় যেন কেউ পূজা করতেছে, এরকম একটা পূজার শব্দ বা পূজার গান এরকম ভাবে আমি কিছু একটা পাচ্ছি। মনে মনে তখন চিন্তা করতেছি এটা কি হতে পারে, মানে কি হতে পারে, কেউ কিছু বুঝতে পারি না। আর আমি আগে যে রিসার্চগুলো করতাম বা যে জিনিসগুলো আমি আগে পরীক্ষা করতাম বা আমার যে জিনিসগুলো জানা ছিল, এগুলো কিন্তু আমি পুরোপুরিভাবে সব ভুলে গেছি। এগুলো আমি সব ভুলে গেছি, ওগুলো আমার কোনো কিছুই মনে নেই। এগুলো কি ভুলে গেছি না আমাকে কোনো কবিরাজ বা তান্ত্রিকের মাধ্যমে আমার পরিবার ভুলিয়ে দিয়েছে আমি সেটা জানি না, কিন্তু আমার এগুলো কিছুই মনে নেই। না থাকার পরে এবার আমি বললাম কি আস্তে আস্তে করে ওইদিকে, মানে রাতটা যখন কেটে গেল, সকালবেলা আমি আবারও গেলাম। এবং সকালবেলা ওইখানে যাওয়ার পরেই দেখতে পাইলাম, জাস্ট ওখানে যাওয়ার পরেই দেখে একটা মেয়ে একটা লাল জামা পরিহিত অবস্থায় ওখানে বসে বসে পূজা করতেছে। তখন আপনার প্রায় 9:30 মতো বাজে, দিনে 9টা কি 9:30 এরকম। যাওয়ার পরে যেহেতু হিন্দু, ওইটাকে আমার মতো করে প্রণাম জানালাম। জানানোর পরে মেয়েটা আমার দিকে তাকানোর পর দেখলাম খুবই সুন্দর, সাকমা উপজাতি মেয়ে, মানে সাকমা চেহারা, কিন্তু খুবই সুন্দরী। আমি তখন বললাম যে ভালো আছেন দিদি? বলে হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? আমি বললাম জি ভালো আছি। আমাকে বলে আপনি কোথায় থাকেন, আমাকে জিজ্ঞেস করে। যখন আমাকে জিজ্ঞেস করে আপনি কোথায় থাকেন, আমি বললাম, দেখাই দিলাম যে আমি ওই জায়গায় থাকি, মানে আমি যেখানটাতে থাকি ওইটা দেখাই দিলাম যে আমি এই জায়গার মধ্যে থাকি। আমি তখন বলতেছি যে ওই জায়গায় কেউ থাকে? আমার জানা মতো তো ওই জায়গায় কোনো মানুষ থাকে না। আমি তখন বললাম যে হ্যাঁ আমি ওই জায়গায় থাকি, আমি আসলে ক্যাম্প করে থাকি, মানে তাঁবু করে থাকি। আমার বাড়ি হচ্ছে ঢাকায়, আমি ঘুরতে আসছি, আমি ট্যুরিস্ট। আমাকে বলে যে এখানে তো কোনো ট্যুরিস্ট থাকে না, এটা তো কোনো ট্যুরিস্ট এরিয়া না, ট্যুরিস্টরা তো ওই পর্যন্ত আসে, এত ভিতরে তো আসে না। আমি বললাম যে না, আমি আসলে ক্যাম্পিং করে থাকতে চাচ্ছিলাম, তো ক্যাম্প করে থাকবো, তাঁবু করে থাকবো, এবং ওই তাঁবু করে থাকার ইচ্ছেই কিন্তু আমি এখানে আসছি বা এই জায়গাটার মধ্যে আমি আসছি। পরে আমাকে বলে আপনি এখান থেকে চলে যান, আমাকে বলে। আমি বললাম যে না চলে যাবো না, আমার এই জায়গাটা ভালো লাগে, আমি এখানে কিছুটা দিন থাকবো, আরও কয়েকদিন থাকবো। বলে না এই জায়গাটা ভালো না, ওখানে কোনো মানুষ থাকে না, এবং আমি এখান থেকে চলে যাওয়াটা আপনার জন্য ভালো হবে, যেহেতু আপনি একজন ট্যুরিস্ট সেই হিসাবে। আমি বললাম, আমি তখন বললাম আপনার বাসা কোথায় বা আপনি কোথায় থাকেন? পরে আঙুল দিয়ে দেখাই দিল ওই পাড়াটা, যে পাড়াটা খালি চোখে এখান থেকে দেখা যায় না। বলে আমি ওই পাড়ায় থাকি। আমি বললাম যে ও আচ্ছা ওই পাড়ায় থাকেন? বলে হ্যাঁ। আমি বললাম আপনার নাম কি? বলে আমার নাম সীতা। আমি বললাম ও আচ্ছা সীতা, তার মানে আপনি হিন্দু? বলে হ্যাঁ হিন্দু। তা আমি তখন বললাম যে ও আচ্ছা, তা আপনি সেই পাড়া থেকে এখানে হেঁটে হেঁটে আসেন? বলে হ্যাঁ আসি। আমি বললাম তো এখানে আর কেউ পূজা দেন? এবং দেখে যেটা মনে হলো যে মণ্ডপটা খুবই ছোট, অনেকটা ছোট, মানে ওরকম বড় না, অনেক ছোট একটা মণ্ডপ। তাই আমি বললাম যে এইখানে আপনি পূজা দেন, এরকম ছোট আর কি কেউ আসে? বলে না, এই জায়গাটা আমার ভালো লাগে, যার জন্য আমি এখানে আসি, এখানে আমি পূজা দিই, অন্যরা কেউ এখানে আসে না, শুধু আমিই দিই। আমি তখন বললাম ও আচ্ছা, তো আমি আমার জীবনের কিছু গল্প আপনার সাথে শেয়ার করতে চাই, একটু কথা বলতে চাই। মেয়েটা বলে ঠিক আছে বলেন। ওই দিন তার সাথে ওই পাহাড়ের চূড়ায় বসে, সে এই দিনে তার সাথে আমার প্রথম দেখা বা প্রথম কথা, আমি তার সাথে অনেক কথা বলি, যে এই ঘটনা আমার পরিবার সম্বন্ধে বলি, যে আমার পরিবারে এরকম ঘটনা, আমার মা হচ্ছে হিন্দু, আমার বাবা মুসলমান, এই জিনিসগুলো তাকে বলে, এবং সে খুব ইন্টারেস্টলি অনেক মানে মজা পায় মানে কথাগুলো শোনার পর আমাকে বলে যে আপনি বসেন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসি। তখন প্রায় আপনার 12টার কাছাকাছি বেজে গেছে। আমি বললাম খাবার, আপনি এখানে খাবার কোথায় পাবেন? বলে না, এখানে পিছনে একটা জায়গায় আমি থাকি, মাঝে মাঝে আসলে থাকি ওইখান থেকে খাবার নিয়ে আসি। এই বলে উঠে তখন পিছনে দিয়ে গেল, এবং পিছনে যাওয়ার পরে খানিকটা বাদে আমার জন্য অনেকগুলো ফল ফ্রুট নিয়ে আসলো, মানে যেগুলো দেখে মনে হচ্ছে যে একেবারে এইমাত্র গাছ থেকে ছিঁড়ে আসে, এত ফ্রেশ। আমি তখন ভাবলাম যে এই কি? আমি বললাম এত ফ্রেশ ফল আপনি কোথায় পেয়েছেন? বলে আপনি খান। আমি তখন খাইলাম, খাওয়ার পর আমার খুব ভালো লাগলো। পরে আমি বললাম আমি যে মাঝে মাঝে যদি এখানে এসে আপনার সাথে কথা বলি তাহলে কি আপনার খুব সমস্যা হবে? মেয়েটা বলে না, কোনো সমস্যা হবে না। তখন আমার মাথার মধ্যে এই জিনিসটা আসতেছে না যে এরকম গহীন জঙ্গলে একটা মেয়ে আমার সাথে বাংলা ভাষায় কি সুন্দর করে কথা বলতেছে। এখানকার যত লোকাল মানুষজন আছে, যারা উপজাতি আছে লোকালি, ওরা কিন্তু ওরকম বাংলা ভাষায় সহি শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না।
এরা সবাই হচ্ছে কথা বলে হচ্ছে কি আপনার ওদের যে সাংস্কৃতিক ভাষা আছে ওই ভাষায়, আমাদের মতো এরকম বাংলা ভাষায় সচরাচর কথা বলতে পারে না। তারা চিন্তা করলাম যে আমার সাথে কত সুন্দর করে বাংলা ভাষায় কথা বলতেছে, মানে আমাকে জিনিসটা তখন খুব একটা অবাক করলো। বাট তখন মনে ছিল না, পরে চলে আসার পরে হলো। তো ওই গেল এবং রাতের বেলাও আবার পূজা দেয়, তা আমি আবার মাঝে মাঝে ওখানে যাই। একদিন, 2 দিন, 3 দিন ওখানে যেতে যেতে এই মেয়েটার সাথে, এই শীতের সাথে আমার একটা ভালো লাগার সম্পর্ক শুরু হয়। একটা ভালো লাগার সম্পর্ক শুরু হয়। সবসময় এখানে আমি যাই, তার সাথে কথাবার্তা বলি এবং দিনের বেলা যাই, রাতে না। তো একটা সময় আমি তারা জিজ্ঞেস করলাম যে আপনি বলেন আপনার বাসায় এত দূরে এবং আপনি এখানে থাকেন, তো রাতের বেলায় পূজা দেয় কে? মেয়েটা বলে আমিই দিই। আমি বললাম রাতের বেলায় আপনি এখানে পূজা দেন? আমার কাছে বিষয়টা জানি কেমন অদ্ভুত মনে হয়। তো এরকম করে প্রায় 15 দিনের মতো আমি এই মেয়েটার সাথে ওখানে ছিলাম। 15 দিনের মাঝে এই মেয়েটার প্রতি আমার একটা ভালো লাগা কাজ করতে শুরু করে, যেটার নাম আপনি আসলে ভালোবাসাও দিতে পারেন। মেয়েটার প্রতি আমার খুব ভালো লাগা কাজ করে এবং আমি একটা পর্যায়ে সেখানে 15 দিন ক্যাম্পিং শেষে আমি তখন আবারও ঢাকায় ফিরে যাই। এবং ওই সময় আসলে মোবাইল ফোনের ব্যবস্থা ছিল না। আর এই যে জায়গায় এই মানে মেয়েটার মন্দির, ওই জায়গার মধ্যে তো মোবাইল নেটওয়ার্ক টোটালি নাই। আমি ঢাকায় গেলাম। ঢাকায় যাওয়ার পর আমার মাকে আমি পুরো ঘটনাটা খুলে বললাম। মা তখন খুব ইন্টারেস্ট হলো এবং মা আমাকে বলল আমার এই যে মানে জায়গাটা খুব দেখতে ইচ্ছে করে, যেহেতু আমার হিন্দু ধর্মের মানুষ, ওনার হিন্দু ধর্মের এগুলো দুর্বলতা কাজ করে, ওনার এই মন্দিরটা দেখতে ইচ্ছে করে। তো খুব ভাবে আমাকে ধরলো। ধরার পর আমি একদিন, বেশ কয়েকদিন পর আমার মাকে নিয়ে তখন আমি মন্দিরে আসি। মাকে নিয়ে মন্দিরে আসার পর আমি মেয়েটাকে দেখতে পাই না, মেয়েটাই জায়গার মধ্যে নাই। মেয়েটাকে অনেক খুঁজলাম, এদিক সেদিক অনেক খুঁজলাম, আমি মেয়েটাকে পাইলাম না। না পাই আমি যখন মায়ের মন্দিরটা দেখলাম, মা তখন ওখানে পূজা দিল। মায়ের পুজো সম্পূর্ণ হওয়ার পরে আমি বললাম যে মা আমি এখানে ক্যাম্পিং করে এই জায়গার মধ্যে ছিলাম। মা আমাকে বলে এখানে ক্যাম্পিং করে ছিলা কেন? এটা তো জায়গাটা ভালো না, মানে দেখে মনে হচ্ছে একদম ভুতুরে একটা জায়গা, এখানে কেন ছিলা? তো যাই হোক আমার সাথে দেখা টাকা করে আমার সাথে এখানে আমি আবারও চলে গেলাম। কিন্তু মনের ভিতরে বারবার কেন জানি এই শীতার জন্য এক ধরনের টান কাজ করতেছে, এক ধরনের ভালো লাগা কাজ করতেছে। মানে আমার কাছে মনে হচ্ছে আমি যেভাবে হোক সীতার কাছে যাব, ওর কাছে থাকবো, মানে ওর প্রতি আমি খুবই পাগল হয়ে যাই। এখন তো ধরেন আপনার ইন্টারনেট, ফেসবুক, মোবাইল, কল দিয়ে কথা বলা যায়, তো সে সময় তো ওরকম কোনো ব্যবস্থা ছিল না। বেশ কয়েকদিন পরে আমি আবার ওই সেম জায়গার মধ্যে আসছি, মানে রাতের বেলা রওনা দিয়ে সকালবেলা এবং সকাল থেকে বিকেলের মধ্যে এই জায়গাটার মধ্যে আসছি যেখানে আমি ক্যাম্প করেছিলাম। ওই জায়গায় আসছি, আসার পরে আমি 3টা পাহাড় পার হয়ে ওই মন্দিরের কাছে আবারও গেলাম। মন্দিরের কাছে যেতে যেতে আমার প্রায় বিকেল হয়ে গেছে, আপনার আসরের পরে হয়ে গেছে, মানে 4টার পর। ওইখানে যাওয়ার পর আমি কাউকে দেখতে পাচ্ছি না, মানে মন্দিরটা আছে, সবই আছে, কিন্তু এই মেয়েটা আর নাই। পরে মনে মনে ভাবতেছিলাম যে কিছুদিন একবার মাকে নিয়ে আসলাম, তখনও তো মেয়েটাকে দেখলাম না, এই মেয়েটা ছিল না। এখন আমি আবারও আসছি, আজকেও তো মেয়েটাকে দেখতে পাচ্ছি না। তাহলে কি এই মেয়েটা আর এখানে থাকে না? মেয়েটাকে এখান থেকে চলে গেছে? ওই কি মেয়েটা কি নাই এখানে? তাহলে আমি যে আসলাম আমি কি করবো? মানে একটা নিজের মাঝে এরকম চিন্তা করতে করতে আপনার মানে দেখলাম যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, মানে আপনার পাহাড়ের বুকে সূর্য লুকিয়ে যাচ্ছে, পাহাড়ের বুকে সূর্য হারিয়ে যাচ্ছে। ঠিক এরকম গোধূলি সন্ধ্যার একটু পরে, মানে সন্ধ্যার কিছুক্ষণ পরে আমি দেখলাম মেয়েটা আসছে এবং আসছে তার হাতের মধ্যে একটা ব্যাগ। ওই ব্যাগটা হচ্ছে পূজা দেওয়ার ব্যাগ। আমি তখন বললাম আমি তো আপনার জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। বলে আপনি কখন আসছেন? আমি বললাম এই তো বিকেলের পরেই আসছি। বলে আচ্ছা ঠিক আছে, পূজা দেবেন? আমি বললাম হ্যাঁ দিব। তাই আমি ওর সাথে তখন পূজা দেওয়ার জন্য বসলাম। ও পূজা দিচ্ছে, আমিও দিচ্ছি। পূজা সম্পূর্ণ হওয়ার পরে আমাকে বলে আপনি তো এখন ক্যাম্পিং নাই, আপনি এখানে কেন আসছেন? আমি বললাম আমি এর আগে আমার মাকে নিয়ে আসছিলাম আপনাকে দেখানোর জন্য, কিন্তু আপনি তো ছিলেন না, আজকে আমি একাই আসছি, তো আমার না আপনার জন্য খুব খারাপ লাগতেছে। পরে আমাকে বলে ও আচ্ছা। তো এরকম করে প্রায় রাত বাড়তেছে, কিন্তু মেয়েটা এখানে পুজোই দিচ্ছে। পুজো সম্পূর্ণ হওয়ার পরে আমি তখন বললাম যে আপনি কি আপনার পাড়ায় চলে যাবেন? বলে না, পাড়ায় যাবো না, আমি রাত্রি এখানেই থাকবো, আমি রাত্রি এখানেই থাকবো, পাড়ায় যাবো না। আমি বললাম তো আমাকে বলে আপনি কোথায় যাবেন? আমি বললাম আসলে তো আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই। তো এই মেয়েটি একটু আমার দিকে তাকিয়ে আছে, মনে হয় তার মায়ে লাগছে। বলে আমি আমার জায়গা আপনাকে নিতে পারি, এই পাহাড়ের পিছনে একটা জায়গায় আমি থাকি, ওখানে আমি আপনাকে নিতে পারি, তবে একটা শর্ত আছে। আমি বললাম শর্ত? কিসের শর্ত? বলে শর্ত হচ্ছে এইটা যে আপনি আমার স্থানটা, মানে যেখানে আমি থাকি, এই জায়গার ঠিকানাটা কখনোই কাউকে দিতে পারবেন না, মানে আমার ওই জায়গার লোকেশনটা আপনি ভুলেও কাউকে দিবেন না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি এই জায়গার ঠিকানা কাউকেই দিব না এবং আমি কাউকেই জানাবো না। বলে আচ্ছা ঠিক আছে। এই বলে তার সাথে কথাবার্তা বলার পরে সে তখন ওই পাহাড়ের পিছনের দিকে একটা গুহার মতো একটা জায়গা, ওইখানে আমাকে নিয়ে গেল। আপনি বিশ্বাস করবেন না, গুহাটার ভিতরে ঢুকার পর আমার কাছে মনে হলো যে এটা একটা রাজকীয় স্থান, মানে এতভাবে পরিপূর্তভাবে সাজানো গোছানো একটা জায়গা, মনে হচ্ছে যেন সত্যিকার অর্থে একটা মানে লাইক একটা রাজমহলের মতো অবস্থা। আমি তখন বললাম বাপরে বাপ, এই ছোট্ট গুহার মধ্যে আপনি এত সুন্দর করে সাজিয়ে রেখেছেন। এটা বলে এটা আমার পৃথিবী,
মানে এইটা আমার পৃথিবী। আপনি বিশ্বাস করেন আমার ওই দিনই মেয়েটাকে এতটাই ভালো লাগে যে আমি তাকে বিয়ে করার জন্য এক পায়ে তখন দাঁড়িয়ে যাই যে আমি তাকে বিয়ে করব। রাত আমি ওখানে থাকি, কিন্তু সারা রাতের কোনো মেমোরিজ আমার মনে নেই। আমাকে গুহার মধ্যে একটা জায়গার ভিতরে বিছনাপাতি করে দেওয়া হয়, আমি ওখানে ঘুমাই এবং মনে হয় ঘুমিয়েছিলাম না অজ্ঞান অবস্থায় ছিলাম তার কিছু মনে নেই। সকালেই ঘুম ভাঙার পর মেয়েটাকে দেখতে পাই এবং সে আমার জন্য ফ্রেশ ফল ফুল আবার নিয়ে আসে। ফলমূল খাওয়ার পরে আমি তাকে বললাম যে আপনি আমার সাথে আমাদের দেশে যাবেন, মানে আমাদের ঢাকায় যাবেন। মেয়েটা আমাকে বললো যে না, আমি এই পাহাড় ছেড়ে কোথাও যাব না। আমি বললাম আমার সাথে চলেন না, আমি আপনাকে আমাদের এখানে নিয়ে যাই। আমার ওখানে আমার মা আছে, আমার বাবা আছে, আমি আপনাকে দেখাবো। বা আপনি তো শুধু পাহাড়েই পড়ে থাকেন, পাহাড়ের বাইরেও তো একটা জগৎ আছে, ওই জগৎটার সাথে আমি আপনাকে পরিচয় করাবো। মেয়েটা আমাকে বলে না, আমি যাব না। তো আপনার যদি ভালো লাগে আপনি আরও কয়েকদিন থেকে যেতে পারেন, কিন্তু আমি যাব না। তো এরপরে আমি কি করলাম, তার সাথে ওখানে থাকতেছে। আবারও আসলাম, পূজা দিলাম, দেওয়ার পর সে আমাকে খাওয়াচ্ছে, শুধু ফল ফ্রুট খাওয়াচ্ছে। এই ফলগুলো সে কোত্থেকে নিয়ে আসে এর কোনো কিছু আমি জানি না। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন করে সময়গুলো যাচ্ছে। সে আমাকে বলতেছে আপনি ফিরে যাবেন না, আপনার শহরে যাবেন না, আপনি শহরে আপনি ফিরে যাবেন না। আমার যেতে ইচ্ছে করতেছে না, মানে আমার ভিতর থেকে যে চলে যাবো ওই জিনিসটাই আমার মনে আসতেছে না। কিন্তু মেয়েটাকে আমার এতটাই ভালো লেগেছে, যে এত ভালো লেগেছে যে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। ও আমাকে খাওয়াচ্ছে, খাওয়া দাওয়া করাচ্ছে, ওর পাড়াতে যাচ্ছে, ওর পাড়া থেকে খাবার আনতেছে, খাবার এনে আমাকে খাওয়াচ্ছে। আমি ওখানে থাকতেছি, পূজা করতেছি, তার সাথেই থাকতেছি, ওই গুহার মধ্যেই থাকতেছি। কিন্তু কোনোদিনও তার প্রতি আমার কোনো খারাপ নেশা কাজ করে নাই যে মেয়েটার সাথে খারাপ একটা সম্পর্ক করব, খারাপ একটা কাজ করব। মানে খারাপ কোনো কিছু আমার মনের ভিতরে আসে নাই। সবসময় ভালো জিনিসে আসতো, যে মেয়েটাকে বিয়ে করব, তার সাথে সংসার করব, একসাথে থাকবো, এই জিনিসগুলো মনের মধ্যে আসতো। কখনো খারাপ কোনো কিছু আসে নাই। এইভাবে একদিন 2 দিন নয়, প্রায় 2 মাসের মতো 60 দিন আমি গুহার মধ্যে থাকি। এই যে 60 দিন আমার জীবন থেকে কেটে গেছে, আমার কাছে মনে হয় যেন 60 ঘন্টা কেটেছে। 60 দিন আমার কাছে মনেই হচ্ছে না। মানে এই সময়গুলো যে কিভাবে অতিবাহিত হলো, কিভাবে কাটলো, একমাত্র আমার আল্লাহই ভালো জানে। এই সময়গুলো শেষ হওয়ার পরে একদিন সকালবেলা ওঠার পরে আমার ওই রাতের বেলায় কোনো জ্ঞান থাকতো না। আমি ঘুমাইতাম, আমি উঠতাম, এবং রাতের বেলায় কোনো স্মৃতি আমার মনে নেই, কিন্তু দিনের বেলা অনেকগুলো স্মৃতি মনে থাকে। কিন্তু এখানে আরেকটা বিষয় বলে রাখি, আমার শরীরে আপনার ছোট বাচ্চা, আমরা যারা যেরকম ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চারা কামড় দিলেও যেরকম 2টা দাঁত লেগে থাকে না, আমার শরীরের বিভিন্ন জায়গায় আমি দেখতাম এরকম 2টা দাঁতের কামড় লেগে আছে। তো আমি এটাকে মাঝে মাঝে বলতাম যে সীতা, এই কামড়গুলো কোত্থেকে লাগে? ছোট বাচ্চার কামড়ের মতো এই কামড়গুলো আমার শরীরে কোত্থেকে আসে? সীতা তখন আমাকে বলে যে ওই সম্ভবত এখানে অনেক পোকা টোকা থাকে, তো পাহাড়ি এলাকা, শুধু কোনো পাহাড়ি পোকা টোকা কামড়াইতে পারে, এরকম করে আমাকে বলে। 2 মাস কি কেটে যাওয়ার আগে না পরে আমার ঠিক কাউন্ট করা নেই, ওরকম একটা সময় একদিন সীতা আমাকে বলতেছে, সকালবেলা আমাকে বলতেছে যে তোমার বাবা খুব অসুস্থ, তোমার বাবাকে দেখতে যাওয়া, এমনিই বলতেছে। দেখেন আমার মাথা কিন্তু তখনও নাই যে এটা কি, সকালবেলা বলতেছে। এবং আমার বাবা অসুস্থ, বলে হ্যাঁ তোমার আব্বা অনেক অসুস্থ, তোমার আব্বা হসপিটালে, তাকে দেখতে যাবা না? তো এই পরে আমি তো আমার পুরো পরিবার ভুলে গেছি, আমার মা, আমার বাবা, ভাই বোন সবাইকে ভুলে এখানে পড়ে আছি, এবং এখানে পড়ে দেখতে আমার শান্তি লাগতেছে, মানে ভিতরের শান্তি আমি পাচ্ছি। পরে আমার আব্বা অসুস্থ বললো, আমি বললাম যে হ্যাঁ আমি যাবো। তো ওই দিন সকালবেলা আমি ওই জায়গা থেকে তার সাথে কথাবার্তা বলে আমি বিদায় নিলাম তার কাছে। আমি 2 দিন পরে আবার আসবে এটা বলে যাই। যাওয়ার সময় সে কেন যেন একটু অনেকটা ইমোশনাল হয়ে যায়, আমার দিকে একটু অন্যভাবে তাকায় থাকে। ওই জায়গাটাতে আমি তখন চলে আসি, এবং চলে আসার পরে আমি তখন আমার মানে বান্দরবান শহরে আসি। ওইখান থেকে আমি তখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। আমার বাসায় আসার পরে জানতে পারি আমার আব্বু 3 দিন ধরে হসপিটালে, এবং আব্বাকে হসপিটালে আমি যখন দেখতে গেছি তখন আমার মাথার মধ্যে এই জিনিসটা আসছে যে কি, আমার আব্বা হসপিটালে আজকে 3 দিন ধরে, আমাদের বাসায় তো কোনো মোবাইল ফোন নাই, এবং আমার ওই যে জায়গায় আমি থাকতাম ওখানে তো নেটওয়ার্কের কোনো ব্যবস্থাই নেই। তাহলে শীতে কিভাবে জানলো যে আমার আব্বা হসপিটাল আজকে 3 দিন? মানে শীতে এটা জানলো কিভাবে? কিছুই বুঝতে পারছিলাম না, মানে কিছুই তখন বুঝতে পারতেছিলাম না যে এটা কি, শীতে কিভাবে জানলো। মানে মাথার মধ্যে তখন এটা একবারও আসলো না। এবং আমাকে মানে ওনাকে দেখার পরে, আমার আব্বুকে দেখার পরে আমার মারে তখন আমি বললাম যে মা আমাকে কিন্তু খুব বকাঝকা করছে হসপিটালে যাওয়ার পরে। আমি দীর্ঘদিন কোথায় ছিলাম, আমি আসলে পরিবারের অবাধ্য ছেলে, পরিবারের কথা শুনি না, এটাই সত্য। আমার যখন যেদিকে চোখ যেতাম সেদিকেই চলে যেতাম, বাসায় থাকতাম না, বাসায় কারো কথা মানতাম না, মানে নিজের মতো করে চলাফেরা করতাম। হসপিটালে মাকে আমি তখন বিষয়টা জানালাম যে মা এই ঘটনা, শীতে কিভাবে জানলো যে আমার আব্বু হসপিটালে, এবং ও আমাকে আব্বু হসপিটালে বলে আমাকে পাঠাইছে। আমার মা তখন বলে যে তোরে আমি এক জায়গায় নিয়ে যাব। আব্বুকে হসপিটালে রেখে বিকেলবেলা আমার মা তখন আমাকে একটা কবিরাজের বাড়িতে নিয়ে যায়। এটা হচ্ছে সেই কবিরাজ যে কবিরাজকে আমার আম্মা সবসময় মানতো, তান্ত্রিক, ওই তান্ত্রিকের ছেলে, উনিও হিন্দু।
ওই ছেলের কাছে আমাকে নিয়ে যায় এবং ওই ছেলের বয়স আনুমানিক আপনার মানে 30 থেকে 35 হবে, এরকম বয়স্ক একটা লোক। ওনার কাছে যাওয়ার পরে তিনি আমাকে দেখে এবং ইয়াং ছিল, তিনি আমাকে দেখার পরে আমার শরীরের এই জায়গায় কয়েকটা দাগ ছিল, মানে ওই যে ছোটো ছোটো কামড়ের দাগ, উনি এগুলো দেখার পরে এগুলো উনি হাত দিয়ে স্পর্শ করে এবং এক ধরনের পানি এটার মধ্যে লাগায়, মানে ওই দাগগুলোর মধ্যে হাত দিয়ে পানি দিয়ে দেওয়ার পরে আমার মাকে বলতেছে আপনার ছেলেকে তো আল্লাহ বাঁচাইছে, আপনার ছেলেকে তো আল্লাহ বাঁচাইছে, আল্লাহ তো বাঁচে আনছে। একটা তাবিজ তখন আমার হাতে পরাই দেয়, বলে যে এই তাবিজটা আপনার ছেলের হাত থেকে ভুলেও খুলেন না, যদি খুলেন তাহলে আপনার ছেলে মারা যেতে পারে। আপনার ছেলের শরীরের সমস্ত রক্ত খেয়ে ফেলছে, ওর শরীরে কোনো রক্ত নাই, যদি পারেন ওর শরীরে একটু রক্ত দিয়েন। আসলেই কিন্তু এটা মানে আমার শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে, মানে শরীরের মধ্যে মনে কোনো ব্লাড নাই, মানে মনে সাদা হয়ে গেছে, একটু অন্যরকম হয়ে গেছে। আমি ভাবতেছি পাহাড়ে টাহাড়ে থাকতেছি হয়তো এই জন্য। পরে হসপিটালে গিয়ে মা আমার শরীরে রক্ত পোস্ট করলো, রক্ত দিল এবং দেওয়ার পরে এর কয়েকদিন পরে আমার আম্মু কবিরাজের সাথে মাঝে মাঝে যাইতো, কথা বলতো, কী কী কথা বলতো আমি সেটা কিন্তু জানতাম না। আর এমন করতে করতে একদিন আমি মানে প্রায় 5-7 দিন পরে আমি তখন বললাম, বাবা তখন মোটামুটি সুস্থ হয়েছে, আমি তখন মারে বললাম যে মা আমি চলে যাবো পাহাড়ে, আমি পাহাড়ে থাকবো, হয়তো আমি 2-1 মাস পরে আবারও আসবো। আমার মা তখন আমার বলে আমি তোর সাথে যাব, এরকম করে বলতেছে আমি তোর সাথে যাব। আমি বললাম যে তুমি আমার সাথে যাবা কেন, আমার সাথে তুমি যাওয়ার প্রয়োজন নাই, আমি যাব। মা বলেন আমি তোর সাথে যাব। এরকম করে আমি তখন মাকে নিব না। এর ভিতরে মা তখন আমাকে খুব জোরে একটা থাপ্পড় মারে। ওই দিন মনে হয় জীবনে প্রথম আমার গায়ে হাত তোলে, আমাকে মাইরা বলতেছে বাসা থেকে 1 পাও বাইরে যাবি না। একরকম আমাকে তখন ঘরবন্দি করে ফেলে, মানে ঘরের মধ্যে আটকায় ফেলে। আমি তখন বললাম যে আমার সাথে এরকমটা করতেছে কেন, আমি ওখানে যাব। এবং মুহূর্তের মধ্যে ওই দিনে বিকেলবেলা আমার মা তার এক দুঃসম্পর্কের মানে আত্মীয় হয় মুসলিম পরিবার, ওই পরিবারে আমার বিয়ে ঠিক করে ফেলে। একটা মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করে ফেলে এবং বিয়ে ঠিক করে ফেলার পরে আমি তখন বললাম যে মানে আমি বিয়ে করবো না, মানে আমার প্ল্যানিং আমি সীতাকেই বিয়ে করবো, কোনো মুসলিম মেয়েকে বিয়ে করবো না। একরকম জোর জবস্তি করে 3 দিনের মাথা আমার মা তখন আমাকে বিয়ে করাই দেয় ঢাকাতে। 3 দিনের মাথা আমাকে বিয়ে করাই দেয় এবং বিয়ে করাই দিলে পরে ওই মেয়েটাকে আমি তখন বিয়ে করি, নতুন একটা মেয়ে, নাসরিন ছিল মেয়েটার নাম, নাজমিন আক্তার ছিল, নাজমিন আক্তারকে আমি বিয়ে করি। এবং বিয়ে করার পরে ওর সাথে আমার বিয়ে হয় এবং বিয়ে হলে পরে আমি তখন মানে আমার ওই সীতার জন্য সীতার জন্য মাকে বলি, সীতার কথা বলি এবং মা নাজমিনকে বলে দেয় যে খবরদার ওর হাত থেকে যাতে কোনোদিন তাবিজ না পড়ে, এই তাবিজটা সবসময় হাতে থাকে কিনা তুমি দেখবা। মানে একরকম আমাকে কঠিন পাহাড়ের মধ্যে আমার মা তখন রেখে দেয়, মানে কঠিন পাহাড়ের মধ্যে রাখে। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করতে করতে প্রায় 7 মাসের মতো আমি সংসার করি। ওই 7 মাসে সীতার কোনো কিছুই আমার মনে নেই, সীতার পুরো স্মৃতি আমি ভুলে গেছি, মানে কিছুই আমার আর মনে নেই। 7 মাস পরে একদিন রাতের বেলায়, আপনার রাতে বলতে প্রায় আনুমানিক ফজরের আজানের কিছুক্ষণ আগে আমি আমার বাড়িতে অনেক লোকজনের মানে কথাবার্তা শুনতে পাচ্ছি। এরই মাঝে বেশ কয়েকদিন ধরে আমার মা এই কবিরাজটাকে আমাদের বাড়িতে নিয়ে আসতেছে, যে কবিরাজ আমাকে তাবিজ পরাই দিল, বারবার আমাকে আমাদের বাড়িতে নিয়ে আসতেছে। মানে কবিরাজ মিনস তিনি তান্ত্রিক হিন্দু লোক, এই আমাদের বাড়িতে আসতেছে যাইতেছে, এইরকম একটা অবস্থা ওনার মাঝে ছিল। এই বেশ কয়েকদিন ওই দিন দেখলাম ঘরের মধ্যে থাকা অবস্থায় ভোর রাতে আমাদের ডাইনিং রুমে কে জানি কথা বলতেছে। আমি শোয়া থেকে উঠলাম, উঠে দরজা খুলে আমি দেখলাম কি আমার মা, আমার বাবা, আমার বোন এবং হচ্ছে ওই তান্ত্রিক বসে আছে। আমি বললাম কি ব্যাপার, এত 7 সকালে আপনারা এখনো ফজরের আজান দেয়নি? আমার মা বলতেছে তুই গোসল করে রেডি হো, আমরা এক জায়গায় যাবো। তাই আমি বললাম যে আমি গোসল করে রেডি হবো, কোথায় যাওয়া? মা বলে চল যাবো। আমি বললাম যে না আমি যাবো না। মা তখন আমাকে অনেক ধমকাধমকি করে রেডি করছে। রেডি করার পরে আমি বললাম যে কোথায় যাবা? মা বলে বান্দর বলে যে গুহার মধ্যে তুই থাকতি, ওই গুহাটা দেখতে যাবো। তাই আমি বললাম যে না আমি ওখানে যাবো না, আমি ওখানে যাবো না। মা আমারে বলে চল যাবো, তুই না বলছিলি যে এই জায়গাটা তো দেখতে ইচ্ছা করে, চল। আমি না আচ্ছা ঠিক আছে, মানে একটা পর্যায়ে বলছে যাবো না, পরে বলছে আচ্ছা ঠিক আছে যাবো। এবার মা, আমার বাবা আর ওই কবিরাজকে নিয়ে আমি তখন ওখানে রওনা, আমার ছোটো বোনকে নিয়ে নিই। আমাদের নিজেদের গাড়ি ছিল, নিজেদের গাড়ি দিয়ে রওনা দিছি। ওই দিন দুপুরে রওনা দিছি, আবার রাত্রে মানে শেষ রাতের দিকে পৌঁছাইছে বান্দরবান শহরে। পরের দিন সকালবেলা ভোরে চাঁদের গাড়ি যোগে আমরা ওই পর্যন্ত গেছি। এরপরে ওখান থেকে হেঁটে 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 আমরা ঠিক যে জায়গাটা আমার এই মন্দিরটা ছিল, ওই পাহাড়ের চূড়ায় মন্দিরের কাছে গেলাম। যে দেখলাম এই জায়গায় যে মন্দিরটা ছিল একেবারে ভাঙা চূড়ে একটা অবস্থা, ভেঙে গেছে এরকম একটা অবস্থা, মানে কিচ্ছু নেই। তাই ভাবলাম যে অনেক মাস ধরে আমি আসি না, মনে হয় শীতেও আসে না, এই জন্য বিষয়টা এরকম। পরে আমার ওই কবিরাজ বলে যে আপনারা থাকতেন কোথায়? আমি তো আমার পুরো ঘটনা আমার মাকে বলেছি, আমার মা সম্ভবত ওই তান্ত্রিককে বলছে, তান্ত্রিকে বলে আপনারা থাকেন কোথায়। এই বলার পর আমি তখন পাহাড়ের পিছনে ওই জায়গাটার মধ্যে তান্ত্রিকে নিয়ে যাই এবং সেখানে নিলে পরে তান্ত্রিক করে কি এই জায়গায় চারপাশে পানি ছিটে দিতে থাকে, এরকম পানি ছিটে দিতে থাকে। পানি ছিটাতে ভিতরে ঢুকার পরেই যে জায়গাটার মধ্যে ঠিক সীতা থাকতো, ওই জায়গাটার মধ্যে অনেক ভয়ঙ্কর একটা সাপ,
বিশাল আকৃতির একটা সাপ। এই সাপটাকে দেখি ওইখানে। দেওয়ার পর আমি তখন পিছনের দিকে দৌড় দেয়, আমার মাও দৌড় দেয়, আব্বাও দৌড় দেয়। তান্ত্রিক তখন ভিতরে ঢুকে, মানে তান্ত্রিকটা ভিতরে ঢুকে আমরা বাইরের দিকে দৌড় দিই। উনি ভিতরে ঢুকে উনি শুধু ওই থেকে বলতেছে আপনারা কেউ ভিতরে আইসেন না, আপনারা কেউ ভিতরে আইসেন না। পাক্কা প্রায় 1.5 ঘন্টার মতো আমরা ওইখানে দাঁড়িয়েছিলাম এবং 1.5 ঘন্টা পরে ওনার শরীর থেকে মনে হয় কলায় কলায় ঘাম বের হইতে আসে। উনি বেরিয়ে আসছে, আসার পরে বলেন চলেন এখান থেকে চলেন। ওনার হাতের মধ্যে একটা ব্যাগ ছিল, ওই ব্যাগে আমি বললাম কি আপনি কি ওই ব্যাগে সাপটাকে নিয়ে আসছেন? উনি বলে না। আমিও হাত দিয়ে দেখছি যে ব্যাগে সাপ কিনা, দেখলাম যে না ব্যাগে কোনো সাপ নাই, কিন্তু ওনার হাতে একটা ব্যাগ। এই ব্যাগটা নিয়ে ওই জায়গা থেকে উনি ডিরেক্টলি চলে আসছে, মানে ওই দিক থেকে উনি চলে আসছে হচ্ছে আপনার ইয়েতে, মানে ঢাকাতে চলে আসছে। আমরা তখন ওখান থেকে বান্দরবান থেকে ডিরেক্টলি ঢাকায় চলে আসি। এই যেদিন এই ঘটনা ঘটলো এর মানে ওই দিন আমি ঢাকায় আসি আপনার প্রায় বিকেল 4:30 থেকে 5টার দিকে। ওই রাতের বেলায় যখন আমি ঘুমাই, ঘুমানোর পরে আমি স্বপ্নে দেখতে পাই যে ভয়ঙ্কর আকৃতির একটা সাপ আমাকে দৌড়াচ্ছে, আমাকে পিছনে পিছনে দৌড়াইতেছে এরকম সারা রাত আমাকে সাপে দৌড়াইলো। পরে আমার মাকে ঘুম থেকে উঠে বললাম যে মা এই ঘটনা। মা তখন তান্ত্রিকের কাছে নিয়ে গেল আমাকে। তান্ত্রিক আমাকে পানি পালা তাবিজ পালা এটা ওইটা দিল, বাট কোনো কাজ হলো না। এবং এই রাতটা কেটে গেল। এর পরের রাতে আবার সেম কাহিনী, সারা রাত আমাকে সাপে দৌড়াচ্ছে। এটাও ভালো হলো না। আমার আম্মা তখন আমাকে তান্ত্রিকের কাছে আবারও নিয়ে গেল। উনি আবারও তাবিজ দিয়ে পানি পড়াতে, কিন্তু কোনোভাবে কোনো কিছু কাজ হয় না। এভাবে 1 দিন 2 দিন 3 দিন কাটতেছে এবং একটা পর্যায়ে আমি অনেকটা শুকিয়ে গেছি, কারণ সারাটা রাতে সাপে দৌড়াচ্ছে, আমি ঘুমাইতে পারি না। এরকম না ঘুমাইতে পারার কারণে অনেকটা দুর্বল হয়ে গেছে। হসপিটালে পর্যন্ত ভর্তি। আমি হসপিটালের বেডে শোয়া অবস্থায় আমি তখন এই স্বপ্নটা দেখতে পাই যে আমাকে সাপে দৌড়াইতেছে, শুধু সাপে দৌড়ায়। এরপরে বিভিন্ন কবিরাজ বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে যাওয়া হয়। 2008 সাল থেকে এখন 2025 সাল চলতেছে। অনেকগুলো হুজুর কবিরাজের কাছে আমাকে নিয়ে যায়, কিন্তু আজ পর্যন্ত যত কবিরাজের কাছে আমার আব্বা আম্মা আমাকে নিয়ে গেছে, কোনো হুজুর কবিরাজ আমাকে ভালো করতে পারে নাই। এখন পর্যন্ত আমি আজকে গল্প লিখতেছি আমি আপনাকে, গতকালকে রাতে আমি স্বপ্নটা দেখছি এবং প্রতিদিন রাতে আমি স্বপ্নটা দেখতেছি। আর আরেকটা ভয়ানক বিষয় আপনি শুনলে অবাক হবেন, আমার স্ত্রীর সাথে আমার 2টা সন্তান হয় এবং এই 2টা সন্তানই হিজড়া হয়। আমার 2টো সন্তান হিজড়া হয় এবং এরপরে আমি আর ভয়ে কোনো সন্তান নেই না। যে 2টো সন্তান হচ্ছে 2টাই হিজড়া, এরপরে আমি আর সন্তান নেই না। মানে আমি আর সন্তানের কিন্তু আমার ওয়াইফের সাথে নাজমিনের সাথে আমার সংসার এখনো আছে, এখনো সংসার জীবন চলতেছে, বাট আমি কোনো বাচ্চা কাচ্চা নেই না, বা নাজমিনও বাচ্চা নিতে ভয় পায়। এবং এই থেকে আমি কোনোভাবেই রক্ষা পেতে পারি না। প্রতিটা রাতে শুধু স্বপ্নে দেখি সাপ এবং 2টা হিজড়া সন্তান আমার ঘরে হলো। এখন আমি এমন কোনো কবিরাজ নাই বাংলার বুকে আমি বাদ রেখেছি, এমন কোনো তান্ত্রিক নেই। আমি ইন্ডিয়াতে পর্যন্ত গিয়েছি, আমি নেপালে একটা কবিরাজের ঠিকানা পেয়েছি, তান্ত্রিকের ঠিকানা পেয়েছি, বৌদ্ধ তান্ত্রিক, ওনার কাছে পর্যন্ত গেছি। ভাই কোনোভাবেই কেউ আমাকে ভালো করতে পারেনি। টাকা পয়সার কোনো বিষয় না, আজ আমার বাবার অনেক টাকা, কিন্তু আমি এটা থেকে রক্ষা পেতে পারি না। এবং আমি ওই পর্যন্ত অনেক গল্প আপনি শুনেছি এবং অনেক গল্পের মাঝে অনেক কবিরাজের কথা আপনি বলেছেন। আমি মেহেরবানি করে আপনার কাছে একটা ভালো কবিরাজের সন্ধান চাই, যদি থেকে থাকে। আমি তো আমার মতো করে দেখিয়েছি, যদি থেকে থাকে তাহলে আপনি আমার এই ঘটনাটা রেকর্ড করে যদি কোনো তান্ত্রিক বা কোনো কবিরাজের সহযোগিতা আমি ভালো হতে পারি, সেই কবিরাজ যা চায় আমি তাই দিতে রাজি আছি, যদি আমি ভালো হতে পারি। মেহেরবানি করে আপনি আমার সাথে একটু যোগাযোগ করবেন, এইটা আমার নাম্বার। আমি একজন মৃত্যু পথযাত্রী, ঠিক এই মুহূর্তে আমার কোনো সংসার নেই, কোনো ধর্ম নেই। আমার বউ তা আমাকে ভালোবাসে, নাজমিন আমাকে ভালোবেসে এখনও আমার সংসারে আছে, কিন্তু কতদিন আমার কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না, এবং হলে পরে হচ্ছে হিজড়া। কি করবো ভাই ঠিক বুঝতে পারি না, এবং সাপের উত্তাপে একটা রাতও ঘুমোতে পারি না। যদি পারেন আমাকে একটু সাহায্য করবেন।